কলেজে যাবার পথে রাস্তার মাঝখানটায় বেশ ফাঁকা একটা জায়গা পড়ে। বাসা থেকে কলেজটা বেশ দূরে, তাই আসতে কিছুটা সময় লাগে। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায় ঈশানের। তার উপর আজকে আবার বাইকটা আসার পথে একটা গ্যারেজে ফেলে রেখে এসেছে। যাবার সময় নিয়ে বাসায় ফিরবে বলেছে। প্রতিদিনের মতো কলেজে আজকেও ছেলেটা কলেজে যাচ্ছিল, কিন্তু আজকে রিক্সা করে। যখনই কলেজ থেকে 8 কিলোমিটার দূরে একটা ফাঁকা জায়গা পড়ল, জঙ্গল টাইপের জায়গাটা, রাস্তাটাও নির্জন। ঈশান আরেকটু আসতেই দেখে ফাঁকা রাস্তার মাঝখানে কয়েকজন ছেলে মিলে একটা মেয়েকে ঘিরে রেখেছে। ঈশানের বুঝতে আর বাকি রইল না কি হচ্ছে ওখানে। ওই বাংলা সিনেমার মতো আর নয়তো অন্য সব গল্পের মতো হিরোইনকে ধরে রেখেছে গুন্ডাগুলো, কিন্তু হিরোটা কোথায়? ঈশান আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে এবার রিক্সাওয়ালাকে বলতে লাগলো, আঙ্কেল একটু দাঁড়ান তো, দেখি ওখানে কি হচ্ছে। বাবা, এইসব ঝামেলার মধ্যে জড়ানোর কি দরকার আছে? আঙ্কেল কি বলেন আপনি? ওই মেয়েটা তো আপনারও হতে পারতো। আপনার উচিত ছিল রিক্সাটা দাঁড় করিয়ে দিয়ে আমাকে নিয়ে ওখানে যাওয়া, আর আপনি ওটা বারণ করছেন। মেয়েটা তো কোনো ক্ষতিও করে দিতে পারে ছেলেগুলো। তারপর কাল যদি জানতে পারেন এই মেয়েটার সাথে আপনার দেখা হয়েছিল, আপনি চাইলে ওকে হেল্প করতে পারতেন, কিন্তু করেননি। আপনার খারাপ লাগবে না একটুও? ঈশান কথাগুলো বলতেই রিক্সাওয়ালার মুখটা কালো হয়ে গেল। ঈশান তাড়াহুড়ো করে নেমে এবার ছেলেগুলোর কাছে আসতেই খেয়াল করলো মেয়েটা লজ্জার শঙ্কা আর ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো কি যেন বলছিল। ঈশান গিয়ে ছেলেগুলোর সামনে এসে মেয়েটাকে হাত ধরে টেনে এক সাইডে নিয়ে দাঁড় করিয়ে পিছনের দিকটায় রেখে মোটামুটি কথা মেয়েটাকে প্রোটেক্ট করে বলতে লাগলো, কি হয়েছে ভাইয়া? ওনার সাথে এরকম মিসবিহেভ করছেন কেন আপনারা? উনি কোন পাকা ধানে মই দিয়েছে আপনাদের? ওহো, ওয়েট, নাকি আপনাদের সবার গার্লফ্রেন্ড উনি? হ্যাঁ, আপনাদের সবার সাথে প্রেম করেছে, আর আজকে সবাই ওনাকে একসাথে হাতে নাতে ধরেছেন। আপনারা সবাই ওনার বয়ফ্রেন্ড? ঈশানের কথাতে মেয়েটা বেশখানি অবাক হলো, তাই ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। মেয়েটার বেশ রাগ হচ্ছে, চোখের মুখের এক্সপ্রেশনেই সেটা বলে দিয়েছে। ঈশান মেয়েটার দিকে অবধি তাকায়নি। মেয়েটা একটু অবাক হলেও ঈশান এবার বলতে লাগলো, কি হলো বলুন, আপনারা ওনার বয়ফ্রেন্ড? না মানে আসলে প্রায় তো দেখি একটা মেয়ে 20-25টা প্রেম করে বেড়াচ্ছে। আপনিও কি তেমন কিছু করেছেন? এই কে বে তুই? আপাতত কেউ নেই, কিন্তু তোরা সুযোগ দিলে কিছু তো একটা হতে পারি। দেখ, আমাদের এখান থেকে চলে যা, ওর সাথে আমাদের বোঝাপড়া আছে। আজ নয়তো কালকে তো ওকে আমাদের হাতে ধরা দিতেই হবে। সেটা বুঝতে পারলাম, কিন্তু ওনার সাথে আপনাদের কিসের এত ঝামেলা? তোকে বলতে যাব কেন রে? কে তুই? তোকে এখান থেকে যেতে বলা হয়েছে? না বললে তো আমি এখান থেকে যাব না। যদি আপনাদের সাথে কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে সেটা বলতে হবে। ওনার যদি দোষ থাকে তাহলে নির্দ্বিধায় আমি এখান থেকে চলে যাব। যদি বেগরবাই করার চেষ্টা করিস তাহলে তো বিষয়টা আমাকে দেখতেই হবে। যদি মেয়েটার কোনো দোষ না থাকে তাহলে তো আমি ওনাকে এখানে একা ছেড়ে যাব না। তুই হিরো নাকি আমাদের সাথে ফাইট করবি? দেখ, তুই একা আছিস, আমরা কিন্তু 3 থেকে 4 জন, আমাদের সাথে তুই পেরে উঠবি না। সবসময় শক্তি দিয়ে কাজ না হলেও বুদ্ধি দিয়ে হবে। এখন অন্তত আর যাই হোক, আমাকে বাঁকা পথে যেতে বাধ্য করিস না। আমি চাইছি না তোদের সাথে ঝামেলা করতে। কি ঝামেলা করবি রে? দেখে তো মনে হচ্ছে একটা শুটকো। তুই তুই আমাদের সাথে কি ঝামেলা করবি? আমাদের সাথে তুই একা পেরে উঠতে পারবি না বলে দিলাম। আমি আগে বিষয়টা বুঝে নেই, তোরা তো আমাকে বলবি না। তার থেকে না হয় আমি ওনাকে জিজ্ঞেস করে শুনে নিচ্ছি। দেখ, তোকে আবারও বলছি এখান থেকে যা। তুই কিন্তু আমাদের কথা শুনছিস না? তোর অবস্থাও কিন্তু মেয়েটার সাথে খারাপ করে ছাড়বো। তুই আমাদের সঙ্গে পাঙ্গা নিয়ে পেরে উঠতে পারবি না বলে দিলাম। সবসময় বুদ্ধি দিয়ে কাজ হয় না, শক্তি দিয়ে কাজ না হলেও বুদ্ধি দিয়ে ঠিকই হবে। মানে কি বলতে চাইছিস তুই? ওয়েট, এই যে ম্যাডাম, সত্যি করে বলুন তো, আপনি ওনাদের কোন পাকা ধানে মই দিয়েছেন, নাকি ওদের সাথে এমন কোনো কাণ্ড ঘটিয়েছেন যার জন্য ওনারা আপনাকে পথ আটকে দাঁড়িয়েছে? ঈশান কথাগুলো বলে মেয়েটার দিকে ফিরতেই দেখে অসম্ভব রকমের সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে আছে। ঈশান ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে আবারও মেয়েটার দিকে ফিরতেই মনে হতে লাগলো ও কি সত্যি দেখছে নাকি ভুল কিছু দেখছে।
আসলে এত কিউট একটা মেয়েকে আজকের জীবনে প্রথমবার দেখলো বলে মনে হয়েছে। তাই ঈশানের মনে হতে লাগলো ভুল কিছু দেখছে। তারপরে আবারও মনে হতে লাগলো এখন এই মুহূর্তে এসব ভাবার সময় নেই। ছেলেগুলো চলে গেলে না হয় মেয়েটাকে দেখা যাবে। মেয়েটার দিক থেকে ঈশান চোখ ফিরিয়ে নিয়ে বলতে লাগলো, কি হলো বলুন, ওনাদের সাথে আপনার কি ঝামেলা? সত্যি করে বলবেন, না হলে কিন্তু আমাকে পরবর্তীতে বিপদে পড়তে হবে। ওরা প্রায়ই আমাকে ডিস্টার্ব করে। কলেজে আসা যাওয়ার পথে ওরা এখানে বসে আড্ডা দেয়, আর প্রতিদিনই যাবার সময় আমাকে ডিস্টার্ব করে। আর আজকে রীতিমতো আমার রিক্সাটা দাঁড় করিয়ে আমাকে বাজে কথা বলতে থাকে। আমি কিছু বলতে গেলে তখন আমার ওনাটা নিয়ে নেয়। বুঝতে পারছিলাম না কি করব, আর তখনই আপনি আসলেন। প্লিজ আপনি আমাকে এখানে একা রেখে যাবেন না। না না না, এত সহজে একা রেখে যাচ্ছি না। তাছাড়া একা রেখে যাওয়ার জন্য কি এখানে এসেছি নাকি? ঈশানের কথাগুলো বলতেই দেখে ছেলেগুলো কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার ঈশান ওদের বলল, কি হলো, কিছু বলবি নাকি এখান থেকে যাবি? দোষটা কিন্তু তোদের। দেখ, আমি চাইছি না এখানে আরো লোকজন জড়ো হোক, তাতে সমস্যাটা কিন্তু তোদেরই হবে। কি করবি রে, তুই কি করবি? সামনে থাকা ছেলেটা কথাটা শেষ করতে পারল না। তার আগেই ঈশান ওর কানের নিচে কষিয়ে একটা থাপ্পড় মারল। ছেলেটা কানে হাত দিয়ে আর্তনাদ করে বসে পড়ল। যে জোরে থাপ্পড় দিয়েছে তাতে কানের পর্দাটা ফেটেছে। ঈশান এবার বাকি দুটোর দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, বারবার বলছিলাম যে বেশি কথা বলিস না। বড়দের কথার মাঝে কথা বলতে হয় না, জানিস না? আসার পর থেকে দেখছি তুই একটু বেশি ফটর ফটর করে যাচ্ছিস। তোকে তো আর একটা দেওয়া উচিত ছিল, হারামজাদা কোথাকার। এবার ঈশান বাকি ছেলেগুলোর দিকে তাকিয়ে তারপর মেয়েটার দিকে তাকালো। মেয়েটা অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান একটু হেসে বাকি ছেলে দুটোর দিকে তাকাতেই এবার পাশে থাকা ছেলে দুটোর মধ্যে একজন বলতে লাগলো, কিরে, তুই আমাদের লোকের গায়ে হাত দিলি? দাঁড়া, তোর তো। ছেলেটা ঈশানের থেকে কয়েক হাত দূরে ছিল, তাই ঈশান এবার ওটার মিডল পয়েন্ট বরাবর একটা লাথি মারল। সাথে সাথে ও সেখানে হাত দিয়ে বসে পড়ল। ছেলেটার কথাটা শেষ করতে পারেনি, তার আগেই এমন অবস্থা। বাকি ছেলেটার দিকে তাকিয়ে ঈশান বলল, কি রে, যাবি নাকি তোকেও কিছু একটা দিয়ে তাড়াতে হবে? ঈশান কথাটা বলেই শেষ করতে পারল না, তার আগেই খেয়াল করলো ছেলেটা পকেট থেকে ছুরি বের করেছে। সামনে থাকা ছেলেটা ছুরিটা চালিয়ে দিতেই ঈশান সরে গেল, কিন্তু দ্বিতীয়বার আর বেশি সুবিধা করতে পারল না। ছুরিটা ঈশানের পেটের দিক দিয়ে চালিয়ে দিতে গেলে তখন ঈশানের সেটা হাত দিয়ে আটকাতে গিয়ে ছুরির পোস্টটা লেগে গেল হাতে। আঘাত লাগতেই সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করলো। আর্তনাদ করে ঈশান একটু পিছিয়ে যেতেই ছেলেটা যখনই আরেকবার আঘাত করবে তখনই ঈশান বাঁ হাতে কষিয়ে ছেলেটাকে একটা থাপ্পড় বসালো কানে। ঈশান আশেপাশে কিছু একটা খুঁজতেই এরই মাঝে কয়েকজন লোকজন এসে ওদের আশেপাশে দাঁড়ালো। ঈশানের হাতে রক্ত দেখে মেয়েটা আঁতকে উঠেছে। লোকজন এগিয়ে আসতেই ছেলেগুলো আর উপায় না পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। ঈশান বাঁ হাত দিয়ে কাটা হাতটা চেপে ধরল। মেয়েটা দৌড়ে এসে ওর পাশে দাঁড়ালো। হাত থেকে রক্ত পড়ছে দেখে নিজেই ঈশানের হাতটা চেপে ধরল। মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখলো ওড়নাটা দূরে পড়ে আছে। মেয়েটা ওড়না এনে তার থেকে কিছু অংশ ছিঁড়ে ওর হাতটা বেঁধে দিল আর বলতে লাগলো, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। তারপরও আপনার জন্য খারাপ লাগছে। আপনি আমাকে বাঁচাতে গিয়ে শেষে নিজেরই এরকম একটা বিপদে পড়লেন। আমার জন্যই আজকে এরকমটা হলো, না হলে আপনার এই অবস্থা হতোই না। ছাড়ুন তো ওসব কথা। আপনার সাথে ওরা বেশি ঝামেলা করেনি তো? না মানে গায়ে টাচ করা? না না, তেমন কিছু করতেই পারিনি। তার আগেই আপনি চলে এসেছিলেন। ওরা এই এলাকার বখাটে। আমি এখান দিয়েই প্রতিদিনই কলেজে যাই। ওরা রোজ কয়েকটা মেয়েকে ডিস্টার্ব করে। সেদিন ওরা একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, তাই আমি রিক্সা থেকে নেমে এসে ওদের বাধা দিই। আর ওদের মধ্যে একটা ছেলেকে থাপ্পড় মেরেছিলাম। সেই রাগেই হয়তো ওরা আমার উপর এরকম অ্যাটাক করেছে। আর আজকে আপনার সাথে ঝামেলা হলো। যেহেতু এখান দিয়ে আসতে সমস্যা, তাহলে আসেন কেন? কাউকে সাথে নিয়ে আসবেন। আমি আজকে না থাকলে কি হতো বলুন তো? আমি আপনাকে হেল্প করেছি সেটার জন্য বলছি না। আপনি একটা মেয়ে মানুষ, ওরা যদি আপনার কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে বলেন তো? এখন এই মুহূর্তে ওইসব কথা ছাড়ুন। আপনার হাতটা অনেকখানি কেটে গেছে। চলুন আমার সাথে, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাই।
মেয়েটার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে সেই তখন থেকে। তারপর যখন হসপিটালে যাওয়ার কথা বলল, ঈশানের কোনো রেসপন্স পেল না। মেয়েটা তাই বলতে আবারও বলল, কি হলো, চলুন। না, আপনি তো কলেজে যাচ্ছিলেন, তাহলে? একটা মানুষের জীবনের থেকে কি কলেজটা অনেক বেশি বড় হয়ে গেল? আর আমাকে আপনি হেল্প করার পরে এই অবস্থা, তাহলে আপনাকে এখানে ছেড়ে যাই কি করে বলেন? আপনার কোনো বারণই আমি শুনছি না, চলুন আমার সাথে ডাক্তারের কাছে। ঈশান মেয়েটাকে কিছুক্ষণ ধরে দেখলো আর ভাবতে লাগলো, আর যাই হোক মেয়েটার সাথে কিছুটা মুহূর্ত থাকা যাবে। কথাগুলো ভেবে ঈশান সম্মতি জানালো। দুজনেই রিক্সাটার কাছে আসলো। ঈশান যে রিক্সাটা নিয়ে এসেছিল লোকটা তখনও দূরে দাঁড়িয়েছিল। এত বড় একটা ঝামেলা হলেও লোকটা এগিয়ে আসেনি। ঈশান বিষয়টা দেখে বেশি অবাক হয়েছে। এতগুলো লোক আসার পরও কিনা এরকম করে উনি দূরে দাঁড়িয়ে থাকলো। ঈশানের ইচ্ছে করছিল লোকটাকে কথা শুনিয়ে দিতে, কিন্তু মুরব্বী মানুষ তাই কিছু বলল না। এবার মেয়েটা ঈশানের হাত ধরে টেনে ওকে রিক্সাটায় উঠিয়ে দিতে ঈশানও মেয়েটার পাশে বসে পড়ল। মেয়েটা ওই ছেঁড়া ওড়নাটায় গায়ে জড়িয়ে নিল। ঈশান ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটা ওর হাতটা এখনও ধরে রেখেছে। সেই তখন থেকেই ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। এবার মেয়েটা ঈশানের দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল। সেটা প্রকাশ করলো না, শুধু বলল, কখনো মেয়ে দেখেননি? শোনেন, আমাকে পরেও দেখতে পাবেন। নিজের হাতটা কেটে গেছে সেই চিন্তায় আমার ভয় লাগছে। কতটা রক্ত বেরিয়েছে, আর আপনি কি না আমার দিকে এমন করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি, তাই আর কি। সুযোগ পেয়ে বসেছেন তাই এরকম কথা বলছেন, তাই না? সুযোগ নেওয়ার কি আছে? আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো সে চলে যেত। আর আপনি কি না আমাকে নিয়ে হসপিটালে যাচ্ছেন? ওখানে রেখে গেলে তো আপনার কত টাকা খরচ হবে ম্যাডাম? শোনো না, এসব ফালতু কথা আমি শুনতে চাচ্ছি না। আমার রক্ত দেখলে কতটা ভয় লাগে আপনি জানেন? আপনার এতটা রক্ত বেরিয়েছে, আপনার কি একটুও ভয় লাগছে না? যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারিয়ে ফেলেন, তখন কি হবে? মেয়ে মানুষের মতো আমি অতটাও দুর্বল প্রাণী আমি নই যে এত তাড়াতাড়ি জ্ঞান হারাবো। ইনসাল্ট করছেন, তাই না? এমা, আপনি কি আমার সাথে ঝগড়া করছেন? আপনার নাকি ভয় লাগছে, তাহলে এত রাগ আসে কোথা থেকে? হ্যাঁ, ফালতু বকবক করবেন না তো, চুপচাপ বসে থাকেন। ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। আধা ঘন্টা বাদে ওরা একটা হসপিটালের সামনে আসলে মেয়েটা রিক্সা ভাড়া দিতে গেলে ঈশান বারণ করলো। তারপরও মেয়েটা শুনল না। রিক্সাওয়ালাকে বিদায় করতেই মেয়েটা আবারও ঈশানের ডান হাত ধরে ওকে টানতে টানতে ভিতরে নিয়ে আসলো। মেয়েটা ঈশানকে একটা কেবিনে নিয়ে বসিয়ে দিয়ে তারপর বাইরে চলে গেল। মেয়েটা কিছুক্ষণ বাদে একটা নার্সকে নিয়ে আসলো। নার্স এসে ওর হাতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিতেই লাগলো। ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা একটা জায়গায় বসে কেমন যেন হাতে নখ কামড়াচ্ছে। ঈশান তো সেই প্রথম থেকে মেয়েটার দিকে তাকিয়ে আছে, কারণ অসম্ভব রকমের সুন্দরী মেয়েটা। যে কেউ প্রথম দেখাতেই ওর প্রেমে পড়তে বাধ্য হবে। আর এই যুগেও এত সহজ সরল অস্বাভাবিক এমন কোনো মেয়ে হতে পারে ঈশানের সেটাই জানা ছিল না। কারণ আজকালকার দিনে মেয়েরা সুযোগ পেলে তো ওয়েস্টার্ন ড্রেস আর ছেলেদের মতো পোশাক পরতে ব্যস্ত। সেখানে মেয়েটা সাধারণ সব মেয়েদের মতো একটা থ্রি পিস পরেছে। নীল থ্রি পিসে মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। দুহাত ভর্তি চুড়ি পরেছে। হাতে চুড়ি দেখে ঈশান ভাবলো, মেয়েটার কি বিয়ে হয়ে গেছে? না, নাকে তো নাকফুল নেই। আর কিছু ভাবতে পারছে না ঈশান, শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে। ব্যান্ডেজ করা হয়ে গেল। এবার নার্স কিছু একটা বলে চলে গেল, কিন্তু সেটা ঈশানের মাথার উপর দিয়ে গেল। এবার মেয়েটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে ঈশানের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, সেই তখন থেকে আমাকে দেখেই যাচ্ছেন। সত্যি করে বলেন তো, আমি কি খুব বেশি সুন্দর দেখতে? আপনি এমন করে বলছেন কেন? আপনার দিকে একটু তাকানো যাবে না? থাকুন আপনি তাকিয়ে। শোনেন, ব্যান্ডেজ করা হয়ে গেছে। যদি এখানে তাকিয়ে থাকার ইচ্ছা না থাকে তাহলে এখানেই বসে থাকুন, আমি চলে যাচ্ছি। আর শুনুন, আপনাকে কিছু মেডিসিন দিয়েছে, আপনি আমার সাথে আসেন, আমি বাইরে থেকে আপনাকে নিয়ে দিচ্ছি। না, একদমই না। আর কোনো কিছুর দরকার নেই। এই পর্যন্ত এসেছেন সেটাই অনেক। আপনি সাবধানে বাসায় যাবেন। এখন হয়তো আপনার যাওয়ার ইচ্ছাটা নেই। এরকম কিছু দেখার পর সাবধানে আসবেন আর যাবেন। আর এরপর থেকে না হয় কাউকে নিয়ে বের হবেন। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আপনাকে আমি রিক্সা ডেকে দিই, আপনি বাসায় চলে যান, কেমন?
আসুন আমার সাথে। না মানে আসলে এখন হাত ধরবেন না। আসার পর থেকে শুরু করে নিয়ে এখন অবধি হাত ধরেই রেখেছিলেন, তাহলে এখন ধরবেন না? ঈশান কথাটা বলতে মেয়েটার রাগী চোখে তাকালো। ঈশান এবার হাত দুটো উঁচু করে বলতে লাগলো, না মানে ঠিক আছে চলুন। দুজনেই হসপিটালের বাহিরে আসলো। মেয়েটা জোর করলো মেডিসিন কিনে দেওয়ার জন্য, কিন্তু ঈশান ওর থেকে আর কিছুই নিল না, কারণ হসপিটালের বিলটা মেয়েটা দিতে এসে জোর করে। ঈশান চায়নি কোনো কিছুই নিতে, তারপরও জোর করেছে মেয়েটা। দুজন বাহিরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে রইল। 2 মিনিট বাদেই একটা রিক্সা আসলো। ঈশান মেয়েটাকে রিক্সায় উঠে যেতে বললে মেয়েটা বলতে লাগলো, আপনি চলে যান, আমি চলে যেতে পারবো, বললাম তো। সেটা বলে কি হয়? আপনি উঠুন, আমি পরেরটাতে চলে যাচ্ছি। এই মামা, ওনাকে বাসে পৌঁছে দিয়েন তো ঠিক মতো। আর শুনুন, ওনার থেকে ভাড়া নেওয়ার দরকার নেই, তুমি পরে আমার সাথে দেখা করো। সে কি কথা? ভাড়া নিব না মানে? আর পরে দেখা করবে, ওনার কি আপনার দেখা হবে নাকি আবার? মামনি, আমি ওনার পাশের এলাকাতেই থাকি, প্রায় ওনারে দেখি। উনি তো আমার রিক্সাতেই বেশি যাতায়াত করে। ওনার সাথে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হইব না। মামা, কথা না বলে ওনাকে নিয়ে যান তো, আমি আসি তাহলে। মেয়েটাকে কিছু বলতে না দিয়ে ঈশান একটু এগিয়ে গিয়ে একটা রিকশায় উঠল। মেয়েটা চলে যেতেই ঈশান যেতে লাগলো। অন্যদিকে নাবিলার জানতে ইচ্ছে হলো যে ঈশান কেমন। ছেলেটা এবার হুটহাট করে ওকে চেনে না জানে না হেল্প করলেও বিষয়টা ভাবতে অবাক লাগছে। ওর জায়গায় অন্য কোনো ছেলে হলে হয়তো আজকে ওকে হেল্প না করেই চলে যেত। তারপর ওই লোকটা নাকি ওকে চেনে, কার কাছ থেকে ওর বিষয়টা জানবে ভাবতেই মনে হতে লাগলো এই রিক্সাওয়ালা লোকটা ঈশানকে চেনে। কথাগুলো মনে হতেই এবার নাবিলা রিক্সাওয়ালাকে বলতে লাগলো, আচ্ছা আঙ্কেল, আপনি বললেন যে আপনি এই ছেলেটাকে চেনেন। উনি তো আপনাদের বাসার এলাকাতেই থাকে। আসলে আমি ওনাকে চিনি না, আমার সাথে রাস্তায় দেখা। কয়েকটা ছেলে আমাকে ডিস্টার্ব করছিল আজকে। উনি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আসলে ওনার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, দেখে তো মনে হলো ভালোই হবে। তারপরে যদি বলতেন ছেলেটা কেমন। মামনি, ছেলেটা অত্যন্ত ভালো। এই যুগে এমন ছেলে পাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। কারণ কেন জানেন তো? ছেলেটা বড্ড পরোপকারী। ওর বাবা এই শহরের বেশ বড়সড় একজন বিজনেসম্যান। তারপরেও ছেলেটার মধ্যে কোনো অহংকার নেই। দেখে বোঝার উপায় নেই ও এত বড় লোকের ছেলে। সাধারণ মানুষগুলোর সাথে কত সহজে মিশে যায়। মানুষের সাথে সহজে মিশে যাওয়ার সুন্দর একটা গুণ আছে ওর মধ্যে। সবসময় একটা ভালো মানুষের পরিচয় দেয় ছেলেটা, কারণ ও মানুষকে সাহায্য করতে ভালোবাসে, যেমনটা ছিল ওর দাদার। ওর দাদা তো এই এলাকার এমপি ছিল, কিন্তু ওর বাবার এগুলো পছন্দ না, তাই রাজনীতিটা ছেড়ে দিয়েছে। ছেলেটা বড্ড ভালো জানেন তো। এই তো গত মাসে আমার মেয়ের স্কুলের টাকাগুলো দিতে পারছিলাম না, জানতে পারার পর ও নিজে গিয়ে সব টাকা পরিশোধ করে দিয়েছে। আবার কয়েকদিন পরেই ভালো একটা স্কুলে ভর্তি করে দিয়েছে। বলেছে আমার মেয়ের পড়ালেখায় যত টাকা পয়সা খরচ হবে তা ঈশান বাবা দিবে, তারপরেও যেন আমি মেয়ের পড়ালেখাটা বন্ধ না করে দিই। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? মেয়েদেরও অনেক সম্মান করে। আসলে একজন আদর্শ মায়ের সন্তান কিনা। ওদের বিশাল বড় একটা এতিমখানা আছে, যেখানে ওর মা প্রায় গিয়ে বাচ্চাদের সাথে সময় দেয়। আর বলতে পারেন ওই এতিমখানা পুরোটাই ওরা চালায়। এই জন্যই ওর বাবাকে সবাই এক নামে চেনে। এবার নাবিলা বুঝতে পারলো যে ছেলেটা হুটহাট করে কেন ওর বিপদে ঝাঁপিয়ে পড়ল। ছেলেটা নাকি সবসময় সাহায্য করে আসছে, আর এত ভালো একজন লোকের ছেলে সে এরকম আদর্শে বড় হবে না সেটা কি করে হয়? কথাগুলো ভেবে নাবিলার ভালো লাগছে। নাবিলা সেদিন আর কলেজে গেল না। রিক্সাওয়ালার থেকে ঈশানের সম্পর্কে সম্পূর্ণটা জানলো। জানার পর ততটাই বেশি মুগ্ধ হলো যতটা ঈশান ওর দিকে তাকিয়ে থাকার পর রাগ হয়েছিল। নাবিলার বাসার সামনে এসে ভাড়া দিতে গেলে লোকটা বলতে শুরু করলো, মামুনি, আপনার থেকে ভাড়া নিতে পারবো না। ভাড়া যদি নিই ঈশান বাবা তাহলে আমার উপর রাগ করব। এই ঈশানটা আবার কি আঙ্কেল? কে আবার? যে আপনাকে বাঁচাইছিল ওর নামই তো ঈশান। যে ছেলেটা আপনাকে সহি সালামতে এখানে পৌঁছে দিতে বললো সেই তো। ওনার নাম ঈশান? হ্যাঁ মামুনি, আপনি থাকেন, আমি যাই তাহলে। রিক্সাওয়ালা বিদায় নিয়ে চলে গেলে নাবিলা ঈশানের কথাগুলোই ভাবতে ভাবতে ওর বাসার ভিতরে আসতে আম্মু ওকে এমন করে ভাবতে দেখে জিজ্ঞেস করলো কারণটা। তখন সব শোনার পর নাবিলার আম্মু বলতে লাগলো,
এরকম একটা ভালো ছেলে আছে বলেই এরকম একটা বিপদের হাত থেকে তোকে বাঁচাতে বল, না হলে একটা বিপদ আজ হয়ে যাচ্ছিল। তোকে আমি প্রায় বলি গাড়ি নিয়ে যেতে। আম্মু প্লিজ আব্বুকে এসব বলো না তো, আব্বু তাহলে আমাকে বাসা থেকে বেরিয়ে হতে দেবে না। এত বড় একটা কাণ্ড ঘটলো আর আমি কিনা তোমার আব্বুকে বলবো না বলছো? কখনোই না। আজকে থেকে তোমার বাসার বাইরে যাওয়া বন্ধ। আর যদি বাইরে যেতে চাও তাহলে গাড়ি নিয়ে যাবে। আজকের পর থেকে যদি যাও তাহলে তোমাকে আমি একা বের হতে দেব না। ঠিক আছে, কালকে থেকে গাড়ি নিয়ে বেরোবো। আর আমারও কেমন ভয় ভয় করছে এই রাস্তা দিয়ে যেতে। ওইটা ছাড়া তো কলেজে যাওয়ার বিকল্প কোনো রাস্তাও নেই, তাই কালকে থেকে না হয় গাড়ি নিয়ে যাব। ঈশান বেডে বসে আছে আর আম্মু ওকে বকা দিচ্ছে আর নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছে। ঈশান তখন গাল ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলতে লাগলো, তুমিই তো রোজ বলো যে মানুষকে হেল্প করতে, তাহলে আজকে আবার এরকম করে বকা দিচ্ছ কেন? তুমি জানো না মানুষকে বিপদে দেখলে আমি উপকার না করে পারি না? তার উপর ও একটা মেয়ে ছিল, ওর জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে কি হতো? মেয়েটা কত ভালো দেখেছো, আমাকে হসপিটাল পর্যন্ত নিয়ে গেল, আবার বাসায় পৌঁছে দিতে চাচ্ছিল। আজকে ওকে যদি হেল্প না করতাম তাতে ওর যদি কিছু হয়ে যেত আর কালকে সেটা জানতে পারলে খারাপ লাগতো না বলো? নিজেকে সবচেয়ে ছোট মনে হতো, মাথায় সবসময় ঘুরপাক খেত। একটা মেয়েকে বাঁচাতে পারতাম, তাকে বাঁচায়নি, তাহলে মনুষ্যত্বের প্রতি কিছু বেঁচে থাকবে বলো? তাই বলে নিজের ক্ষতি করে অন্যের সাহায্য করবে? একটু দেখে শুনে মারপিট করবে না? মারপিট করাটা কি তোমার স্বভাবে দাঁড়িয়েছে? এই তো গত পরশুদিন কলেজে নাকি মারপিট করে এসেছো। কি করব, ওরাই তো মেয়েদের র্যাক দিচ্ছিল আর একটা মেয়ের সাথে খুব মিসবিহেভ করছিল। মেয়েটা কাঁদছিল আম্মু। ছোট ছোট একটা মেয়ের সাথে ওরকম করলে কি ভালো লাগে বলো? তুমি তো জানো তোমার ছেলে আবার কোনো মেয়েকে অসম্মান করা দেখতে পারে না, তাহলে মেয়েদের আমার সামনে অসম্মান করলে আমি মোটেও চুপ করে থাকতে পারি না। মেয়েরা মায়ের জাতি, তাই আমি কারো অসম্মান করতে পারি না, তুমি সেটা জানো না? আম্মু ঈশানকে খাইয়ে দিচ্ছে। ওষুধগুলো নিজ হাতে খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল। পরদিন আম্মু ঈশানকে কলেজে যেতে দেবে না বললেও ঈশান জোর করেই কলেজে আসলো, কিন্তু রিক্সা করে। বাইকটা চালাতে পারবে না, হাতটা অনেকখানি কেটে গেছে আর ব্যথাও করছে এখনও। কালকে থেকে মেডিসিন খেয়েছিল, কিন্তু ব্যথাটা কিছুটা কমলেও এখনও অসাড় হয়ে আছে, তাই রিক্সা করেই আসলো। বন্ধুদের সাথে দুদিন যাবত দেখা হয় না, তাই কলেজে চলে আসলো। এসে যখনই ক্যাম্পাসে ঢুকলো খেয়াল করলো দূরে কালকে সেই মেয়েটি দাঁড়ানো। ঈশান রিক্সাওয়ালাকে টাকাটা দিয়ে গেট দিয়ে ঢুকে ক্যাম্পাস পেরিয়ে যখনই ক্লাসের দিকে যেতে নিবে হুটহাট করে কেউ একজন সামনে এসে দাঁড়ালো। ঈশান চমকে গেল, কারণ এক ঝটকা যেন কেউ একজন সামনে এসে দাঁড়িয়েছে ঝড়ের গতিতে। এরকম কোনো ঘটনা ঘটার কারণে ঈশান কিছুটা হকচকিয়ে গেল। এবার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে দেখলো কালকে সেই মেয়েটাকে দেখে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তখন মেয়েটা বলল, কি অবস্থা আপনার? কেমন আছেন? কালকে এরকম একটা কাণ্ড ঘটলো, আবার আজকেই আপনি কলেজে চলে এসেছেন। আপনাকে দেখে তো মনে হচ্ছে বেশ খানিকটা স্বাভাবিক। হাতের কি অবস্থা? ও আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এভাবে কেউ হুটহাট করে সামনে এসে দাঁড়ায়। ও সরি, ছেলেরাও ভয় পায় সেটা তো জানতাম না। হ্যাঁ, ছেলেরা তো লোহার তৈরি যে ভয় পাবে না, সে না হয় বুঝতে পারলাম। ঠিক আছে, আমার হাতও ঠিক আছে, কিন্তু এটা বলুন যে আপনি আজ ঠিকঠাক মতো কলেজে আসতে পেরেছিলেন তো? না মানে ওই রাস্তা দিয়ে আসলেন, ওরা কেউ ছিল না ওখানে? না, আজ গাড়ি করে এসেছি। আজকে ওরা কেউ থাকলেও আমাকে পেত না। বড় লোকের মেয়ে, ঠিক আছে, এত বড় লোকের মেয়ে তাহলে গাড়ি নিয়ে বের হন না কেন? গাড়ি নিয়ে বের হলে এমন ঝামেলা হতো না। বড় লোকের মেয়ে সেটা প্রমাণ করতে ইচ্ছে করে না, স্বাভাবিকভাবে থাকতেই ভালো লাগে। এত বড় লোকের ট্যাগ লাগিয়ে ঘোড়াটা নিজেকে বড় প্রমাণ করা হলো না, বুঝছেন? আমার সব ইচ্ছে করে না। আর বড় লোক কাকে বললে বলছেন? আপনি নিজেও অনেক বড় লোকের ছেলে, তাহলে এত সাধারণ কেন থাকতেন? ওই একই ব্যাপার। এরকম করলে মানুষ আমার কাছে এসে মিশতে চাইবে না, আমার সবার সাথে কথা বলতে মিশতে ইচ্ছে করে, তাই আর কি এভাবে থাকতে ভালো লাগে। একটা বিষয় আপনার সাথে আমার বেশ মিলে গেল। আপনিও নিজেকে বড় ভাবতে পছন্দ করেন না, তেমনি আমিও করি না। আপনি চাইলে আরো অনেক কিছুই মিলে যেতে পারে। মানে? না, কিছু না। ঈশান মেয়েটার সাথে এবার কথা বলতে বলতে এগোতে লাগলো।
তখন মেয়েটা বলতে লাগলো, আচ্ছা, আপনি কোন ইয়ারে পড়েন আর কোন সাবজেক্ট নিয়ে? আমি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং। আর আপনি? তার মানে আপনি আমার জুনিয়র। হতেই পারি। আমার কি জুনিয়র হওয়া বারণ আছে নাকি? না, দেখে মনে হয়েছিল যে আপনি আমার সমবয়সী হবেন। আপনি যে আমার জুনিয়র হলেন। ম্যাডাম, আমি কিন্তু আপনাকে প্রেমের প্রস্তাব দিইনি যে আমার জুনিয়র হলে সমস্যা আছে। আপনি কিন্তু বড্ড বেশি উল্টাপাল্টা কথা বলেন। এগুলো না বললে কি নয়? আমি কথা বলতে এসেছি আর আপনি কি না এইসব প্রেম ভালোবাসার কথা বলছেন? কেন, এগুলো পছন্দ করেন না নাকি? না, একদমই না। তাছাড়া এসবে মানুষ শুধু কষ্টটাই পায়। যদি কাউকে পছন্দ থাকে তাকে নিয়ে যেন আব্বুর সামনে দাঁড়াই সরাসরি কথা বলে। তার মানে এটা নিশ্চিত যে আপনার বয়ফ্রেন্ড নেই? কেন, বয়ফ্রেন্ড নিয়ে আপনি কি করবেন? নেই বলে কি চান্স নেবেন? আপনি তো বললেন আপনি এগুলো পছন্দ করেন না, তাহলে আমি আপনার জুনিয়র হলে কেনই বা আপনার সাথে চান্স নিব? তার মানে সিনিয়র বা সমবয়সী হলে চান্স নিতেন, আর আমি পছন্দ করলে আপনি আমার পিছনে পড়ে থাকতেন। যেহেতু জানি আপনি এগুলো পছন্দ করেন না, তাহলে আপনার পেছনে সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। আপনি সিনিয়র যেহেতু কখনোই পছন্দ করবেন না, তাহলে কি দরকার এগুলো নিয়ে আপনার পেছনে পড়ে থেকে সময় নষ্ট করার? লাভ হলে না হয় পড়ে থাকতাম। আপনি দেখছি সম্পূর্ণটাই অন্যরকম। গুড, ইন্টেলিজেন্ট। যার পেছনে পড়ে থাকলে কাজ হবে তার পেছনেই পড়ে থাকবেন, সেটাই না হয় ভালো হবে। আমি যার তার পেছনে পড়ে থাকবো কেন? আর আমার কাজই কি এগুলো নাকি? এরকম কাজ আমারও পছন্দ না। প্রেম ভালোবাসা নিয়ে আমি কাউকে বিশ্বাস করতে পারি না, তাই আমার পক্ষে সম্ভব না। তাহলে আমি শুধু শুধু আপনার সাথে কথা বলছি কেন? সেটা আপনি জানেন। আজব তো। আজবের কি আছে? আপনি জানেন আপনি কেন কথা বলতে এসেছেন। হয়তো কাল হেল্প করেছিলাম, সেই জন্য আপনি কথা বলতে এসেছেন। আপনার সামনে কোনো কথা বলাও যাবে না দেখছি। আমি কিন্তু জোর করিনি আপনাকে, আমি আগেই দেখেছিলাম। প্রয়োজন হলে আমি আগে গিয়ে আপনার সাথে কথা বলতাম। তার মানে আমার সাথে কথা বলতে আপনার ভালো লাগছে না? আপনি যেমন ভাবেন তেমনি। ঈশান কথাগুলো বলে চলে গেল, কারণ জানে মেয়েটা যেখানে এসব বিষয় পছন্দ করে না, তার উপর চায় না এগুলো নিয়ে কথা বলতে, তাহলে এসব বলে লাভ কি? ঈশান চলে গেলে মেয়েটা ওর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ ধরে ভাবতে লাগলো, আজকাল এরকম ছেলেও হয় যে সুযোগ পেয়েও সুযোগটা ছেড়ে দিল। অন্য কোনো ছেলে হলেও ওর পিছনে পড়ে থাকতো। ঈশান ক্লাসে আসলো। একটা ক্লাস শেষ হতেই পিয়ন এসে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশান বাবা, তোমাকে প্রিন্সিপাল স্যার ডেকেছে, একটু গিয়ে দেখা করো। চাচা তুমি যাও, আমি আসি। পিয়ন যেতেই ঈশান 5 মিনিট বাদে এসে প্রিন্সিপালের রুমের সামনে এসে বলতে লাগলো, মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। এবার ঈশান এসে প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার আপনি আমাকে ডেকেছিলেন? হিরো সাহেব, আপনাকে ডেকেছিলাম। পরশুদিন নাকি কলেজে ঝামেলা করছিলেন? কেন ঝামেলা করছিলেন? আসলে স্যার, ইন্টার ফার্স্ট ইয়ারের কয়েকটা বাচ্চা মেয়েদেরকে কয়েকজন ছেলে ডিস্টার্ব করছিল, তাই আর কি আমি ওদের বারণ করেছিলাম। ওখানে ঝামেলা হবে ভাবিনি স্যার, আমি মারপিট করতে চাইনি, কিন্তু ওরা মেয়েটাকে এমনভাবে ডিস্টার্ব করছিল যে আমি আর চুপ থাকতে পারিনি। এখন আপনিই বলুন স্যার, আমি কি ইচ্ছে করে ঝামেলা করি? আমি জানি আপনি ঝামেলার জন্য ডেকেছেন, আমি চাইনি ঝামেলা করতে, কিন্তু ওরা এমন কথা আমাকে বলেছিল আমি নাকি যা চাই সেটাই করতে পারি, তাই রাগ হয়ে গিয়েছিল। সেই জন্য আর কি এরকম একটা কাজ করে ফেলেছি। সরি স্যার, আমি এরপর থেকে চেষ্টা করব এরকমটা যেন আর না করি। ঈশানের কথাগুলো শেষ করার আগেই কেন জানি মনে হয়েছিল পাশে কেউ একজন খুব আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। বিষয়টা বোঝার জন্য এবার ঈশান পাশে তাকাতেই অবাক হলো, কারণ প্রিন্সিপালের সামনাসামনি একটা মেয়ে বসেছিল। এতক্ষণ সেটা খেয়াল করেনি, আর যে মেয়েটা বসেছিল সেটা আর কেউ না, কালকে সেই মেয়েটা, অর্থাৎ রাস্তায় বাঁচানো সেই মেয়েটা, আর একটু আগেই যার সাথে কথা বলে এসেছে। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকাতেই এবার মেয়েটা বলতে লাগলো, আপনি এখানে? আর আপনি কি সব জায়গাতে এরকম ঝামেলা করে বেড়ান নাকি বলুন তো? কেন, আপনার এরকম কেন মনে হলো? আব্বু আপনাকে ডেকে পাঠালো, আর আপনি এখানে এসে এক্সপ্লেন করছেন গত পরশুদিন কি করেছেন, কতগুলো ছেলের সাথে মারপিট করে আবার আমাকে বাঁচালেন। ওইটা কি আমি করতে চাই নাকি? ওদের কর্মকাণ্ডের জন্যই তো করতে হয়। আপনি তো কালকে ওখানে ছিলেন, আপনি জানেন না যে আমি কি জন্য ঝামেলা করলাম?
আপনাকেই তো বাঁচাতে গিয়ে এরকমটা হলো। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু দেখছেন তো বাচ্চাতে গেলেও আপনাকে ঝামেলায় পড়তে হলো। সেই সেই আব্বু আপনাকে ডেকে পাঠালো। আব্বু এটা দেখলো না যে আপনি কারো হেল্প করেছেন কিনা। সেটা নয় বুঝতে পারলাম, কিন্তু কালকে কি হয়েছিল মামুনি? তুমি এমন করে কথা বলছো যে? আসলে ঈশান গরিবের রবিনহুড, তাই সবাইকে হেল্প করাটা ওর কাজ। কি যে বলেন না স্যার, আসলে আমি কাউকে বিপদে দেখলে সেখানে না গিয়ে থাকতে পারি না, তাই আর কি বারবার এমন হয়। আপনারা যদি একটু খেয়াল রাখতেন তাহলে এরকম কিছু হতো না। কলেজের কিছু বকেটে ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে। স্যার, আপনি যদি বিষয়টা দেখতেন তাহলে ভালো হতো। তোমাকে জ্ঞান দিতে হবে না, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি যেন আর এরকম কোনো কাজ করতে না দেখি, তাহলে কিন্তু তোমার খবর আছে বলে রাখলাম। জি স্যার, আর এরকম হবে না, আমি খেয়াল রাখবো। কিন্তু এমন ঘটনা যদি আর রিপিট না করতো তাহলে আমাদের আর এরকম কিছু করতেও হতো না। ঠিক আছে, তুমি যাও, না হয় সেটা কিন্তু মাথায় রেখো। ঈশান মাথা নেড়ে বেরিয়ে গেল। মেয়েটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তখন প্রিন্সিপাল মানে নাবিলার আব্বু কালকের ঘটনাটা জিজ্ঞেস করতেই তখনও সবটা বলল। সব শোনার পর প্রিন্সিপাল এবার বলতে লাগলো, তোমাকে কতবার করে বলেছি গাড়ি ছাড়া বেরোবে না, কিন্তু আমার কথা শুনলে তো? আমি কোনো কথা আজ অবধি তোমাকে শোনাতে পারিনি। তোমার মন যেটা চাই সেটাই করবে। এসব ড্রেস পরে তুমি ঘুরে বেড়াও, যেটা দেখে মনে হয় তোমার বাবা একদম গরিব একজন লোক, যার তোমাকে দামি কোনো ড্রেস কিনে দেওয়ার মতো সাধ্য নেই। আব্বু, আমার ইচ্ছে করে না সবার কাছে নিজেকে বড় প্রমাণ করতে। তাছাড়া বড় প্রমাণ করলে কি সেটা বড় বোঝায়? আমার এরকম করে চলতে ফিরতে একদমই ভালো লাগে না। আচ্ছা এটা বলো, তুমি ওই ছেলেটার পেছনে কেন এরকম করে পড়ে আছো? কেন ছেলেটা এমন কাজ করে একবার জানার চেষ্টা করেছো? আমি কলেজে এসে শুনলাম এরকম কিছু, যে কতগুলো ছেলে নাকি পরশুদিন কাদের র্যাক দিচ্ছিল, আর একটা ছেলে ওদের সাথে মারপিট করেছে। আর এখানে এসে দেখছি এই ছেলেটাই সেই ছেলেটা। আর বলো না মামুনি, এই ছেলের কাজই হচ্ছে কোনো জায়গায় ঝামেলা হলেই ও জড়াবে। ওর কাজই হচ্ছে এরকম ঝামেলায় জড়ানো। গত কয়েকদিন আগেই একটা ঝামেলা করলো, তার 2 সপ্তাহ আগে একবার কাদের যেন মারপিট করে হাত ভেঙে দিয়েছিল। আসলে ওর আব্বু অনেক বড় লোক, তাই যা ইচ্ছে তাই করবে, যে কোনো ঝামেলায় জড়াতে দুবার ভাববে না। ও তো আর কোনো খারাপ কাজ করছে না, ও ভালো কাজই করেছে, নিজ থেকে মানুষকে হেল্প করছে। তাহলে সমস্যাটা কোথায় আব্বু? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি পড়ালেখার কথা চিন্তা করো। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু গাড়ি ছাড়া তোমাকে যেন বেরোতে না দেখি। আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখলাম। ঠিক আছে, বেরোবো না, কিন্তু আমার চলাফেরা আর এই পোশাক আশাক নিয়ে তুমি কিচ্ছু বলতে পারবে না। বাঙালি মেয়ে, তাই বাঙালি মেয়ের মতোই থাকতে চাই আমার। হ্যাঁ, এসব বড়লোকের মতো চলাফেরা করতে আমি চাই না। তোমার টাকা থাকতে পারে, কিন্তু আমার ইচ্ছে করে না এরকম বড়লোকের মেয়েদের মতো ওইসব ওয়েস্টার্ন ড্রেসগুলো পরতে। আমি স্বাভাবিকভাবেই থাকতে চাই। নাবিলা এবার কথাগুলো বলে বেরিয়ে যেতেই ওর আব্বু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নাবিলা বেরিয়ে এসে আশেপাশে ঈশানকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। ছেলেটা বন্ধুদের সাথে ক্যান্টিনে গিয়ে বসে আড্ডা দিয়েছে। নাবিলা ক্লাসে এসে মন টিকতে পারল না, বারবার ছেলেটার কথাই মনে পড়তে লাগলো। গত 2 দিন ধরে শুধু ছেলেটার কথাই ভাবছে, আর ওর সব কর্মকাণ্ড দেখে যাচ্ছে সে। হঠাৎ করেই যেন ছেলেটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো ওর জীবনে। আচ্ছা, ছেলেটাকে নিয়ে ও এত কেন ভাবছে? ওর মাথায় কেন এই ছেলেটা বারবার ঘুরপাক খাচ্ছে? দেখতে তো ঠিকঠাক, বেশি স্মার্ট, সাধারণ ছেলেদের মতোই। বড়লোকের ছেলেদের মতো অতটাও হাবভাব নিয়ে চলে না, আবার অতটাও সাধারণ নয়। যে কোনো মেয়ে প্রথম দেখাতে পছন্দ না করলে ভালোভাবে দেখলে আবার অপছন্দও করতে পারবে না। কথাগুলো ভেবেই নাবিলার মুখে কেমন যেন একটা মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। এরই মাঝে কেউ কাঁধের উপর হাত রাখতেই নাবিলা বেশ খানিকটা চমকে গেল। পিছন ফিরে তাকাতেই খেয়াল করলো ওর বান্ধবী নীলা দাঁড়িয়ে আছে। নীলা কিছু বলবে তার আগেই নাবিলা মুখে হাসি দেখে বুঝতে পারল কিছু তো একটা চলছে নাবিলার মনে। নীলার প্রশ্নে নাবিলা নিজেই বলতে লাগলো, না মানে আসলে হ্যাঁ, বুঝতে পেরেছি ম্যাডাম তাহলে শেষমেশ প্রেমে পড়েছেন। আমি প্রেম করতে যাব কেন? আসলে কি হয়েছে জানিস তো? সেটা জানার জন্যই তো একদম মুখিয়ে আছি। আর কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আমাদের বান্ধবী এরকম হেসে একদম পাগল হয়ে যাচ্ছে? আমি কিন্তু এতটাও হাসিনি যার জন্য আমাকে পাগল বলে মনে হচ্ছে। এসব ফালতু কথা রাখো তো।
তোদের যত সব উল্টোপাল্টা কথা, বুঝছিস? সেটাই, মানুষ কখন একা একা হাসে জানিস তো? প্রেমে পড়লে যে মানুষের এই অবস্থা হয় সেটা আজকের নতুন কিছু নয়। আজে বাজে কথা বলিস না তো। কি হয়েছে আগে সেটা তো শোন। ঠিক আছে, বলুন ম্যাডাম, আপনি কি ঘটিয়ে এসেছেন যার জন্য হেসেই যাচ্ছেন আর এত মুখিয়ে আছেন আমাকে কথাগুলো বলার জন্য? মানে আসল কালকে যেটা হয়েছে সেটা হয়তো তোরা জানিস না, জানার পরে তোরা কি বলবি আমি সেটাও বুঝতে পারছি না। নাবিলার এরকম কথাতে নীলা অবাক চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। নাবিলা নীলাকে সম্পূর্ণ ঘটনা বলল। গতকালকে সম্পূর্ণ ঘটনা বলতেই এবার না নীলা ওর দিকে তাকিয়ে রইল। কালকেরটা শেষে আজকের ঘটনাটাও বলল। সব শোনার পর নাবিলা এবার চুপ করে গেল। তখন নীলা বলতে লাগলো, ঠিক ধরেছিলাম, বললাম না ম্যাডাম প্রেমে পড়েছে। আমার কথা তো বিশ্বাস হলো না, তাই না? প্রেমে পড়লেই মানুষ এরকম করে, আর একা একাই কি সব ভাবে। আজকে সেটা দ্বিতীয়বার প্রমাণ হলো। প্রথমবার প্রমাণ হয়েছিল রিয়া যখন প্রেমে পড়েছিল, আর আজকে দ্বিতীয়বার প্রমাণ হচ্ছে। লোহা গরম থাকতে থাকতেই হাতুড়িটা মেরে দাও বান্ধবী। ফালতু কথা বলিস না তো। সেটার সাথে আমার দুবার দেখা হয়েছে। ওকে আমি ভালোবাসি কিংবা আমাকে পছন্দ করি এরকম কিছুই না। তুই শুধু শুধু এসব কথা বলছিস। সবটা দেখবি আবার আগের মতোই হয়ে যাবে। ছেলেটার কথাই এরকম মনে হচ্ছে নাকি? তুই ওকে এরকম করে ফিরিয়ে দিলে বা ইগনোর করলে বলেই এরকম মনে হচ্ছে? না মানে বলছিলাম যে ও তো বললো যে আমার পেছনে পড়ে থাকবে না, আর ওসব পছন্দও না। আমাদের যেটা পছন্দ না সেটা হবে না তার তো কোনো মানে নেই। সেটাও তো হতে পারে, তাই না? যেটা আমরা পছন্দ করি না, আমরা যা চাই না লাইফে, সেটাও অনেক সময় হয়। আমরা যেটা খুব কনফিডেন্সের সাথে বলি যে এটা হবে না, এটা আমার দ্বারা পসিবল না, সেটাই অনেক সময় হয়ে থাকে। তেমন কিছুই হচ্ছে, তাই আজকেও হয়তো তেমন কিছুই হচ্ছে। তোর কথার মানে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। শর্টকাট কথাই বললাম, তুমি প্রেমে পড়েছ, কিন্তু মামনির আমার কথা বিশ্বাস হচ্ছে না। আমি ওসব নিয়ে কিছুই ভাবিনি। ছেলেটার সাথে আমার দুইবার দেখা হলো, ওর কথা একটু ভাবছি। আর তোকে বললাম তার মানে এই না যে ওর প্রেমে পড়তে হবে, আর ওকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসা কি বলে কয়ে হয় নাকি? কালকে থেকেই নাকি ওর সাথেই দেখা হচ্ছে? আর এত বড় একটা হেল্প করেছে ছেলেটা, বিনিময়ে ওকে তো একটু ভালোবাসাই যায়, তাই না? ফালতু কথা সব। একটু বাঁচালো আর একটু হেল্প করলো তাই প্রেমে পড়তে হবে, তেমন কিছুই না। হেল্পের থেকে ভালোবাসার মূল্যটা কিন্তু অনেক বেশি। ভালোবাসা বলে কয়ে হয় না, সেটা আমি জানি। আমি ওকে ভালোবাসি এরকম কিন্তু কোনো প্রমাণ তোদের হাতে কিংবা আমার হাতেও নেই। এসব কথা বলিস না তো। আজ বাদে কাল সবটা ভুলে যাব, আর তখন এসব কথা মনেও থাকবে না। একই কলেজে আর ক্যাম্পাসে থাকি তাই দেখা হতেই পারে, তাই বলে যে সবসময় ওকে নিয়ে ভাববো তেমন কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, তবে তোদের দুজনের মাঝে প্রেম হবে দেখিনিস। ছেলেটা জুনিয়র ভেবে যদি ওকে দূরে সরিয়ে থাকিস তাহলে ভুল করবি। আজকাল এসবের মানুষ তেমন কোনো পাত্তা দেয় না। তাছাড়া সিনিয়র জুনিয়র হলেই তো প্রেমটা আরও মাখো হয়। নীলার কথাতে নাবিলার প্রচুর পরিমাণে লজ্জা লাগলো, তাই ও কোনো কথাই বলতে পারছে না। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর সেখান থেকে চলে গেলে নীলা ওর পিছন পিছন বেরোলো ক্লাস থেকে ওকে ডাকতে ডাকতে। দুজনেই ক্যান্টিনে চলে আসলো। এসে দেখে অনেকেই বসে আড্ডা দিচ্ছে। নাবিলা নীলা ক্যান্টিনে ঢুকতেই কিছুটা দূরে নাবিলার চোখ পড়ল। ঈশান ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। নাবিলা ঈশানের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান এদিকে খেয়াল করেনি। এবার এমন কিছু দেখে নীলা কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। বুঝে গেল নাবিলা ছেলেটার দিকে তাকিয়ে আছে। ওর হাসাহাসি করে কথা বলা, বন্ধুদের সাথে সব মিলিয়ে যেন ওকে একদম অদ্ভুত রকমের একটা ভালোবাসার অজানা অনুভূতিতে নতুন করে শিখতে কিংবা জানতে সাহায্য করছে। এবার এমন কিছু দেখে নীলা নাবিলাকে একটু গুঁতো মেরে বলতে লাগলো, ও তার মানে এটাই আমাদের দুলাভাই, তাই তো? নীলার কথাতে নাবিলার ঘোর কাটলেই ও রাগী চোখে নীলার দিকে তাকালো। নীলা এবার দাঁত বের করে হাসি দিল। নাবিলাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলল, বলছিলাম কি, যেহেতু দুজনকে পছন্দ করিস
প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছিস, তাহলে দুলাভাইয়ের সাথে একটু কথা বললে হতো না? সেই তখন থেকে দেখছি কি সব আবল তাবল বলছিস। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি নাকি পেট খারাপ হয়ে গেছে? সব আজগুবি কথা কেন বলছিস সেই থেকে? শোন, আমার মাথাও খারাপ না আর পেটও খারাপ না, যেটা সত্যি সেটাই বলছি। আর ছেলেটাকে দেখতে কিন্তু হেব্বি। আমার মনে হয় আমি ওকে ক্যাম্পাসে কয়েকবার দেখেছি। বেশ ভালো ছেলেই বলা চলে, কারণ কয়েকবার দেখেছি কতগুলো বদমাইশ ছেলেদের পিটিয়েছে। তারপর ওদের ফ্রেন্ড সার্কেল বেশ নামডাক আছে ওই কলেজে। দেখতে শুনতে বেশ ভালো, তাছাড়া ব্যবহার আচারের দিক দিয়েও অনেক ভালো। তাই বলছিলাম কি, যদি কোনো সমস্যা না থাকে তাহলে প্রেম করতে পারিস, এতে কোনো বাধা নেই। তোর যত সব আজে বাজে কথা, আর এসব কথা বলতে হয় না জানিস না? সিনিয়র একটা মেয়েকে ও কি করে প্রপোজ করবে, আর আমিও বা সিনিয়র একটা মেয়ে হয়ে ওর সাথে কিভাবে প্রেম করব? এসব হয় না, তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, তোমার ডিকশনারিতে তো হ্যাঁ বলতে কিছু নেই, সব কিছুতেই না মনে হবে। আর মনে হবে যে আমি একটু বাড়িয়ে বাড়িয়ে বলছি, আর নয়তো তুমি না করে বসে থাকবি। দেখ, এত বাদ বিচার করলে চলে না। ভালো লাগলে এত সমস্যা কোথায়? সেই তখন থেকে দেখছি তুই ওকে দুলাভাই দুলাভাই করেই ডাকছিস কেন? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? মার খাবি বলে দিলাম কিন্তু। চল না একটু কথা বলে আসি। কথা বলতে তো কোনো দোষ নেই, তুই তো শুধু শুধু রাগ দেখাচ্ছিস। ও আমাদের দুলাভাই হবেই, তাই আগেই না হয় একটু দুলাভাইয়ের সাথে কথা বলে নিই। নীলা নাবিলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টানতে টানতে এবার ঈশানের পাশে এনে দাঁড় করালো। হঠাৎ এমন কিছু ঘটাতে ঈশান বেশ খানিকটা হকচকিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই ওর বন্ধুরা মেয়ে দুটোর দিকে ট্যাপ ট্যাপ করে তাকাতেই এবার ঈশানও ওদেরকে ইশারা করতে ওরাও ইশারা করলো মেয়ে দুটোর দিকে দেখতে। ঈশান পাশ ফিরে তাকাতেই দেখে ওর পাশে নাবিলা দাঁড়িয়ে আছে। অপলক নয়নে মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে। এমন কিছু দেখে ঈশান কিছুক্ষণের জন্য অথবা ওর দিকে অর্থাৎ নাদিয়ার বান্ধবী বলে উঠল, আপনি ঈশান, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চিনেন কি করে? আমি যে ঈশান সেটা আপনাকে কে বলল? কে আর বলবে, আমাদের বান্ধবী বলেছে। কাল থেকে আপনার আর আমার বান্ধবীর সাথে যা হচ্ছে, দুজনের মাঝে যে কিছু একটা হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর হ্যাঁ, একটা কথা, আমার বান্ধবী তো মনে হয় আপনার প্রেমে পড়ে গেছে। কী সব একা একাই বলে, আবার কী সব একাই বিড়বিড় করতে থাকে। সবসময় আপনাকে নিয়ে ভেবে হেসে একদম পাগল হয়ে যাচ্ছে। অপলক নয়নে মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে। এমন কিছু দেখে ঈশান কিছুক্ষণের জন্য অথবা ওর দিকে অর্থাৎ নাবিলার বান্ধবী বলে উঠল। কারো আগমনে ঈশান একটু চমকে গেলেও পরবর্তীতে মেয়েটার এরকম দ্বারা কথাতে যেন অবাকের উপর অবাক হয়েছে। মেয়েটা এরকম কিছু বলবে ও কল্পনাও করতে পারেনি। কিছুক্ষণ যাবৎ ঈশান নাবিলার দিকে তাকিয়ে রইল। তারপর মনে হতে লাগলো এই মেয়ের মাথায় নিশ্চয়ই গন্ডগোল আছে। ঈশান কিছু বলতে যাবে তার আগেই নাবিলা সেটা বুঝতে পেরে বলতে লাগলো, ঈশান প্লিজ, আপনি কিছু মনে করবেন না। আমার বান্ধবী আসলে একটু বেশি বেশি বাড়িয়ে বলছে। আমি সবটা ওকে বলেছিলাম, তার জন্য ও এরকম করছে। আমি ভাবতে পারিনি এসব বাজে বাজে কথা বলবে। আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, হঠাৎ করে দুটো মেয়ে আসলো আর এসব কথা বলতে আরম্ভ করলো, যার জন্য বেশ খানিকটা বিব্রত বোধ করেছে। এবার ঈশান ওর ফ্রেন্ডগুলোর দিকে তাকাতেই খেয়াল করলো ওরা উৎসব জনতার মতো যেন গ্যালারিতে বসে আছে, আর বিষয়টা পরিদর্শন আর শ্রবণ করে ওরা খুব মজা পাচ্ছে। ঈশান ওদের ইশারায় কোনো কথা বলতে বারণ করে এবার উঠে দাঁড়িয়ে নাবিলাকে বলল, না না না, কি মনে করব? আমি আপনার বান্ধবীর এরকম কর্মকাণ্ডে বেশ খানিকটা অবাক হয়েছি। ভাবছিলাম কি যে এরকম কিছু হয় নাকি। তাছাড়া দুদিন দেখা হয়েছে আমাদের, আর এসব উনি কি বলছে আমি সেটাই ভাবছিলাম। চিন্তা করবেন না, আমি মাইন্ড করিনি। আপনি এখানে কেন? আপনাকে আজকে ক্যান্টিনে প্রথমবার দেখলাম মনে হচ্ছে, আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। না মানে আসলে আমার বান্ধবী খুব জানা ছিল, তাই এখানে আসলাম। আর এখানে এসে আপনাকে দেখার পরও ও দৌড়ে আপনার কাছে আসলো আর সব কথা বলতে আরম্ভ করেছে। আপনি কিছু মনে না করলে আমাদের সাথে বসতে পারেন, আড্ডা দিতেও পারেন আমাদের সাথে। ওরা সবাই আমার ফ্রেন্ড, ওরা সব সময় আমারই মতো, ওরা সব আমারই মতো। আসলে ওরা মেয়েদেরকে খুব সম্মান করে, তাই আপনাদের সমস্যা হবার কথা না।
শিওর ভাইয়া, আসলে আমাদের তেমন কোনো বন্ধু নেই, অন্য জায়গায় থেকে ট্রান্সফার নিয়ে আসছি, তাই আর কি তেমন করে কথা বলা হয় না কারোর সাথে। তার উপরে যদি আপনাদের সাথে সম্পর্ক গড়ে ওঠে তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ শিওর, আপনারা বসতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। নাবিলা নীলার দিকে রাগি চোখে তাকাতেই এবার ঈশান বিষয়টা বুঝতে পারল, আর কিছু না বলে এবার নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার বান্ধবী হয়তো বা বিষয়টা ভালোভাবে মেনে নেয়নি, আপনারা না চাইলে বসতে হবে না, অন্য কোথাও গিয়ে বসুন। ঈশান বন্ধুদের সামনে বসে পড়ল, তারপর আবারও বলতে লাগলো, হ্যাঁ আমি বলছিলাম গতকালকে থেকে তাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না, আমাকে রেখে কোথাও ঘুরতে গিয়েছিলেন নাকি তোরা? ঘুরতে কেন যাব? তাছাড়া তোর এই অবস্থা শুনেই আর কোথায় যাওয়া হলো না, তাই তেমন করে ভাবা হয়নি এই বিষয়টা নিয়ে। সামনের সপ্তাহে সবাই মিলে কোথাও একটা বের হলে বেশ ভালো হয়। নীলার এমন আগ্রহের পর যখন নাবিলা এরকম ইগনোর করলো তখন নীলার বেশ খানিকটা খারাপ লেগেছে। মেয়েটার এক মুহূর্ত সেখানে দেরি করেনি, ও সেখান থেকে বেরিয়ে গেল। তারপর আর কোনো কথা না বলে ক্লাসের দিকে চলে যেতেই এবার নাবিলার পিছন পিছন আসলো। ঈশান আর ওদের দিকে তাকালো না। তখন ঈশানের বন্ধুরা বলতে লাগলো, ঘটনা কি বলতো? এই মেয়েটার সাথে না তোর দেখাই হয়ে যাচ্ছে বারবার, তার উপর আজকে আবার মেয়েটার সাথে কলেজে ক্যাম্পাসে এসে দেখা হয়ে গেল। ডালমিকুস কালাহে নাকি অন্য কিছু আছে বন্ধু? না রে, ওই একটু দেখা হয়ে গিয়েছিল, তাই আর কি, অত ভাবনা চিন্তা করে লাভ নেই। মেয়েটা আমার থেকে সিনিয়র, তার উপর নাকি প্রেম ভালোবাসা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি আর ওকে কোনো রকম বিব্রত করিনি। ও যেটা ভালো মনে করে সেটাই করুক। নিজে আমাকে আগে থেকেই বলে দিয়েছে যেন আমি ওর পেছনে পড়ে না থাকি। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি আমি ওর পিছনে পড়ে থাকবো? যখনই মেয়েটা বলেছে ও এসব পছন্দ করে না, মনে করেছিল যে আমি এরকম কোনো সুযোগ নেব কিনা, তাই আগেই বারণ করে দিয়েছে। আমিও বলে দিয়েছি যে আমি এরকম কোনো সুযোগ ওর সাথে নেব না। তাছাড়া যে আগে থেকে সতর্ক করে দিয়েছে তার পেছনে পড়ে থাকার কি দরকার? শুধু শুধু সময় নষ্ট করতে চায় না। তোর তো জানিস এই প্রেম ভালোবাসার উপর আমার কোনো বিশ্বাস নেই। গতকালকে থেকে যা শুনছি মনে হচ্ছে তোদের মাঝে প্রেম ভালোবাসাটা খুব শীঘ্রই হবে। সেটা ঠিকই হবে, খামাখা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেই বা কি হবে? রাগ তো এসব কথা, মেয়েটাকে জাস্ট হেল্প করেছিলাম আর ও আমাকে হেল্প করলো, এর থেকে তো বেশি কিছু নয়। বড় কথা কি জানিস, আমি চাই না এরকম কিছু, তাহলে কেন ওর পেছনে ঘুরতে যাব? দেখলি তো এখানে এসে কিরকম অহংকার দেখালো। আর একটা কথা তো তোদের বলতেই ভুলে গিয়েছি, ম্যাডাম আবার প্রিন্সিপালের মেয়ে, জানিস তো? আজকে প্রিন্সিপাল আমাকে ডেকেছিল, তারপর যখন দেখা করলাম তখন দেখলাম যে উনি গিয়ে আগে থেকে বসে আছে। বলিস কিরে, তাহলে তো সমস্যা আছে। করে থাকা তো দূরে থাক, এর থেকে সবসময় দূরে দূরে থাকতে হবে, না হলে তো প্রিন্সিপালকে চিনিস, একেই আমাদের দেখতে পারে না। তার উপর যদি জানতে পারে আমি প্রিন্সিপালের মেয়ের পেছনে পড়ে আছি, তাহলে দেখবি আর আমাদের কলেজে ঢুকতে দেবে না। আমাকে কি পাগলা কুকুরে কামড়াইছে নাকি যে আমি আশেপাশে গিয়ে ঘুরঘুর করব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? ওকে প্রেম ভালোবাসার অফার করতে যাব, ওর পেছনে পড়ে থাকবো? এসব কথা তোরাই বলছিস, আর তোরাই আমাকে দূরে থাকতে বলছিস। মেয়েটার বান্ধবী আসলো কথা বলতে, আর উনি এরকম করে অপমানজনক একটা কাজ করলো। মেয়েদেরকে বিশ্বাস করা তো দূরে থাক, ওদের থেকে দূরে থাকাই ভালো, জানিস তো? ওর সাথে কথা বলিনি, সকালে দেখা হলো, নিজে থেকে এসে কথা বললো। যখন ওর সাথে দেখা করতে গেলাম তখন মেয়েটা নিজেই কথা বলেছে। আমি কি ওকে একবারও ডেকে পাঠিয়েছিলাম কথা বলতে? একজন আসলে তো তাকে আর ফেরত দেওয়া চায় না, তার সাথে কথা না বলে বেয়াদবির পরিচয় দেওয়া হয়। আর মেয়েদের খুব সম্মান করি, তাই কোনো কথা আমি শুনলাম না। অন্য কোনো ছেলে হলে এতদিনে 4-5টা কথা শুনিয়ে দিত, কিন্তু আমি সেটা করিনি। ওই যে বললাম মেয়েদের সম্মান করি, মেয়েরা যতই বেয়াদবি করুক তাতে আমি কিছু করতে পারি না। যদি জানতাম আমার সাথে কিছু হবে তাহলে আমি নিজে থেকে ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করব, তারপর দেখি কি করে কি হয় আর কিভাবে আমাদের মাঝে কথা হয়। বললাম বলে এরকম রাগ দেখাচ্ছিস? মেয়েটা দেখতে তো বেশ কিউট আছে, তোর সাথে মানাতো ভালো। ভাবি হিসেবে আমাদের মেনে নিতে কোনো সমস্যা নেই। আন্টি আঙ্কেল কিন্তু একবারে পছন্দ করবে বলে দেখ। তুই বলিস ওরা তো চাচ্ছে না, খামোখা এইসব কথা বলার কি দরকার? তাছাড়া প্রিন্সিপালের মেয়ে বুঝতে পারছি যে কি করতে পারে। তার উপর প্রিন্সিপাল জানে যদি ঈশান ওনার মেয়ের
প্রেমে পড়েছে তাহলে তো আর দেখতে হবে না। ঈশান বন্ধুদের কথা মতো সেদিন থেকেই সিদ্ধান্ত নিল মেয়েটার সাথে আর কথা বলবে না। ক্যাম্পাসে দেখা হলে হয়তো কথা বলতে আসবে, কিন্তু ক্যান্টিনে সবার সামনে এরকম একটা কাণ্ড না ঘটালেও পারত। ঈশানের খুব মাইন্ডে লেগেছে। আজ অবধি কোনো মেয়ে ওকে ইগনোর করতে পারেনি, কারণ দেখতে বেশ খানিকটা কিউট কিনা, আর সবাই সব সময় হেল্প করে। তাই কলেজের অধিকাংশ মেয়ে থেকে ছেলে শুরু করে সবাই জানে ঈশান কেমন, তাই সবাই নিজে থেকে ওদের সাথে কথা বলতে আসে। কিন্তু আজকে প্রিন্সিপালের মেয়ে কিনা এরকম করে রাগ হয়েছে, শেষে কিনা মেয়েটা ওকে ইগনোর করলো। শেষে নিজেকে নিজেই বোঝালো যে মেয়েটাকে বোঝাবে ইগনোরটা ঠিক কাকে বলে, যেখানে সেই কাজ ও আর যাই হোক মেয়েটার আশেপাশেও ঘুরঘুর করবে না ভেবেই সিদ্ধান্ত নিল ওর সাথে আর যে কথাও বলবে না। সেদিন যখন কলেজ থেকে বের হয়েছিল ঈশান কলেজ ছুটির পর, তখন মেয়েটার সাথে আবারও দেখা হলো। নাবিলা ওর দিকে কেমন করে তাকালো। ঈশান ওর দিকে আর চোখে একবার তাকিয়ে তারপর বাইকটা নিয়ে সেখান থেকে চলে গেল। ওর সাথে আর কোনো কথা বলতে ইচ্ছেই করছে না, তাই ওকে ইগনোর করে চলে গেল। মেয়েটা বেশ খানিকটা অবাক হলো যে ছেলেটা ওকে দেখার পরও কিনা এমন করে চলে গেল। বিষয়টা ভেবে মেয়েটার বেশ খানিকটা অদ্ভুত লাগলো। তারপর ভাবতে লাগলো এরকম কেন করলো ঈশান। বিষয়টা নিয়ে ভাবতেই তখন নীলা বুঝতে পেরে স্পষ্ট খেয়াল করেছে। নীলা ওকে একটা ধাক্কা মেরে বলতে লাগলো, ক্যান্টিনের সবার সামনে ছেলেটাকে যেমন করে ইগনোর করলি, তাতে এরকম করাটাই স্বাভাবিক। আর তুই না বললেও তোর থেকে জুনিয়র, তাহলে যেচে কেন তোর সাথে কথা বলতে আসবে? তুই তো অহংকারের ঠেলায় কারোর সাথে কথা বলতেও যাবি না, আর ওর সাথে রিলেশন করা তো দূরে থাক। দূর থেকে এসব খালি দেখবি আর এসব বিষয় নিয়ে ভাববি। খামোখা নিজের মাথার চুলগুলো উঠিয়ে কাজ নেই। এখন বাসার দিকে চল। নাবিলা কেমন করে যেন তাকাতেই নীলা আর পাত্তা না দিয়ে বাহিরে চলে গেল। নাবিলা সেখানেই 5 মিনিট যাবৎ দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো, তাহলে কি সত্যি ও ছেলেটার প্রেমে পড়লো, নাকি নীলাই বাড়িয়ে বাড়িয়ে বলছে। কিন্তু কেন জানি একটু খারাপ লাগা কাজ করলো যে ছেলেটা ওকে দেখেও না দেখার মতো করে এড়িয়ে চলে গেল। তাহলে কি ক্যাম্পাসে এরকম করে কথাগুলো বলাতেই ছেলেটা খুব বেশি খারাপ লেগেছে? বিষয়টা ভাবতেই আর সেখানে থাকতে পারলো না। বাহিরে এসে গাড়িতে উঠতেই ড্রাইভার বাসার দিকে যেতে বলল। এমন করে পুরো 15টা দিন কেটে গেছে। এর মাঝে নাবিলার সাথে ঈশানের বারবার দেখা হয়েছে। যতবার যত জায়গায় দেখা হয়েছে, নাবিলা ঈশানের দিকে তাকাতেই ঈশান সেখান থেকে কেমন করে যেন এড়িয়ে চলে গেছে। ওকে দেখেও না দেখার মতো এড়িয়ে গেছে। আর যতবার নাবিলা নিজে থেকে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ঈশান নিজের মতো করে এড়িয়ে গেল। বিষয়টা ভাবলে নাবিলার কেমন যেন একটু খারাপ লাগা কাজ করতে লাগলো। আর এই 15টা দিনে মেয়েটা কোনো কাজেই মনোযোগ দিতে পারেনি। শেষে কিনা একটা জুনিয়র ছেলে নাবিলার মতো এত সুন্দরী একটা মেয়েকে ইগনোর করছে। ভাবতেই রাগ হচ্ছে মেয়েটার। কথাগুলো ড্রেসিং টেবিলের সামনে বসে মেয়েটা ভাবছিল বারবার মনে, তাহলে এত সুন্দরী চেহারা দিয়ে কী বা হবে? যাকে পছন্দ করে সে যদি ওর দিকে ফিরেও না তাকায়। আর সত্যি কি ও তাহলে ছেলেটাকে পছন্দ করে? কেন জানি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নীলার কথাগুলো সত্যি হবে। এটা সত্যি হতে চলেছে। কথাগুলো ভাবতেই নাবিলার বুকটা ধক করে উঠল। শেষে কিনা জুনিয়র একটা ছেলের প্রেমে পড়ল। কিন্তু সেদিন তো মানা করে দিয়েছিল, বলেছিল ও এসব পছন্দ করে না। তাহলে কি নীলার কথা সত্যি, যে মানুষ যেটা বারণ করে কিংবা করবে না বলে সেটাই পরবর্তীতে করতে বাধ্য হয়? আজকে কি সেটাই হতে যাচ্ছে? কথাগুলো ভেবেই যেন নাবিলা পাগল হয়ে যাচ্ছিল। কলেজে যাবে ভেবেছিল নাবিলা, কিন্তু এসব কথা মাথার মধ্যে ঘুরপাক খেয়ে বেজায় পরিমাণে মেজাজটা খারাপ হলো। এত কেন ভাবছে ছেলেটাকে নিয়ে? কথাগুলো মনে হতেই আর কলেজে যাওয়া তো দূরে থাকবে। আচ্ছা, গত 5টা দিন যাবৎ নাবিলা এসব বিষয় নিয়ে একদম ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। তার উপর ঈশানের ওই ইগনোর, যেটা ওকে একদম অস্থির করে তুলেছে। বারবার মনে হচ্ছে শেষে একটা জুনিয়র ছেলেকে ওকে ইগনোর করছে। এটা ওর পক্ষে কেন অন্য কোনো মেয়ের পক্ষেও মেনে নেওয়া সম্ভব না। নাবিলা কথাগুলো ভেবেই
চুলের দুপাশে হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরে তারপর হাঁটুতে মুখ গুজে কিছুক্ষণ চুপ করে বসে রইল। একটা সময় নিজে নিজে ভাবতে লাগলো, প্রথমে যেদিন দেখা হলো সেদিন ওরকম কথা শুনে মনে হয়েছিল যে ছেলেটা আমার পেছুই ছাড়বে না। শেষে কিনা দেখছি এখন আমার সাথে কথা বলা তো দূরেই থাক, আমার দিকে তাকায় না পর্যন্ত। কতগুলো ছেলে আমার জন্য পাগল, কতগুলো ছেলে এলাকাতে লাইন দিয়ে পড়ে আছে, তাদের কাউকে পাত্তাই দেয় না। শেষে একটা জুনিয়র ছেলের প্রতি দুর্বল হয়ে পড়বো সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আচ্ছা, তাহলে কি নীলাই ঠিক বললো যে কাউকে ইগনোর করার চেষ্টা করলে কিংবা কারোর প্রতি অনুভূতি সৃষ্টি করলে তাকে থেকে দূরে থাকা যায় না? এটা কি তাহলে সত্যি হতে চলেছে? কিন্তু আব্বু তো ওকে পছন্দ করে না। যদি আমি এরকম কিছু করেও বসি তাহলে আব্বু কখনোই ওকে বাঁধতে পারবে না। আর আমি চাই না রিলেশন শুধু টাইম পাসের জন্য করতে। আমি না কখনো কাউকে বিশ্বাস করতে পারবো আর না করতে পারতাম, কিন্তু কেন জানি ওকে দেখার পর থেকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। গত কয়েকদিন যাবৎ ছেলেটার সম্পর্কে যতটা খোঁজখবর জানতে পেরেছি, ওর সম্পর্কে যতটা পজিটিভ নিউজ পেয়েছি, তাতে যে কোনো মেয়ে ওকে প্রথমবারই পছন্দ করবে, প্রথম দেখাতেই ভালোবাসবে। কেই বা না চাইবে এরকম একটা জীবনসঙ্গী হোক যে কিনা সবার আগে তার মনের মানুষটাকে সম্মান করবে, অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না পর্যন্ত, শুধু তাকেই ভালোবাসবে। তাহলে আমি কি ভুল করেছি? ওকে দূরে সরিয়ে দেওয়ার কি চেষ্টা করে ভুল করছি আমি? নাবিলা চোখ জোড়া আপনা আপনি ভিজে ওঠে। ঈশানের কথা কত কয়েকদিন যাবতই মাথায় ঘুরপাক খাচ্ছে। তারপরও যখন মনে হতে লাগলো যে অহংকার আর রাগের বশে ও ছেলেটাকে দূরে সরিয়ে দিচ্ছে না, ঈশানের থেকে ও নিজেই দূরে সরে যাচ্ছে। আচ্ছা, সত্যি করে যদি ঈশান অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যায় কিংবা কাউকে সত্যি সত্যি ভালোবাসে আর তার সাথে জীবনটা জড়িয়ে ফেলে, তখন নাবিলার কি হবে? কথাগুলো ভেবেই বুকের ভিতর কেমন ধক করে উঠল। নাবিলা আর কিছু ভাবতে পারছে না। মনে হয়েছে ঈশানের জন্য বোধহয় পাগল হয়ে যাবে। পরদিন নাবিলা কলেজে আসলো সুন্দর করে সেজে। মেয়েটা আজ অবধি কলেজে এমন করে আসেনি, মনে হয়েছে কোনো অনুষ্ঠানে এসেছে নাবিলা। নীলা হাঁ করে নাবিলার দিকে তাকিয়ে আছে। এই অবস্থাতে দেখে নাবিলা মুচকি হাসলো আর ওকে জড়িয়ে ধরে সবটা বলল। সব শোনার পর নীলা ওর গালে একটা টুস করে চুমু খেয়ে বলল, সত্যি সোনা, আমি তো ভাবতেই পারিনি যে তুমি সত্যি সত্যি এরকম কিছু করে ফেলবি। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় আজকে কথা বলে নিব, তারপরে দেখবি সবটা ঠিক হয়ে গেছে। নাবিলা মুচকি হাসলো আর ঈশানকে খুঁজতে লাগলো। ওরা ক্যাম্পাসে অনেকক্ষণ যাবৎ খুঁজেও যখন ছেলেটাকে পেল না, তখন কলেজের পিছন দিকটায় আসলো, যেখানে ঈশান বন্ধুদের সাথে প্রায় বসে আড্ডা দেয়। সেখানে এসেই যেন থমকে গেল, কারণ ঈশান ওদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। ঈশানের সামনাসামনি একটা অল্প বয়সী মেয়ে, ওই 15 থেকে 18 বছর বয়স হবে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঈশান রাগীভাবে মেয়েটাকে কিছু বলছে। এমন কিছু দেখে নাবিলা সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দেখেই মনে হচ্ছে দুজনের মাঝে এমন কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে যার জন্য মেয়েটা এমন করে কান্না করছে। দুজনকে একসাথে দেখে নাবিলার হাত পা অসাড় হয়ে আসছে। মেয়েটা কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। শেষে কিনা ঈশান অন্য কারোর সাথে, না, নাবিলা আর ভাবতে পারছে না। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে নীলা ওর হাত ধরে আটকে দিল আর বলতে লাগলো, সবকিছু না জেনে না শুনে আগেই ভেবে নেওয়াটা কিংবা বিচার করা ঠিক না। নাবিলা, এখানে অন্য কোনো বিষয়ও হতে পারে। আর মেয়েটাকে দেখে যতদূর মনে হচ্ছে ঈশানের থেকে জুনিয়র হবে, আর ওর কারোর সাথে সম্পর্ক আছে বলে আমি এই কয়েকদিনে জানতে পারিনি। মেয়েটার সাথে আজকে ওকে প্রথমবারই দেখছি, দেখে মনে হচ্ছে রাগারাগি হচ্ছে। ওর তো গার্লফ্রেন্ড নাও হতে পারে। আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, তারপরও একটাবার কি তোর কথা বলা উচিত নয়? কি কথা বলবো? তুই তো দেখতেই পাচ্ছিস মেয়েটার সাথে ও কিভাবে কথা বলছে। মেয়েটা কান্না করছে আর মেয়েটা ওর হাত ধরে আছে। এরপরেও বলছি ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়। আমি এরপরেও কি করে ওর সামনে গিয়ে দাঁড়াবো না? আমি তো নিজেই আমার রাস্তাটা নষ্ট করে দিয়েছি। কিন্তু তুই ঠিকই বলেছিস, আমাকে কথা বলতে হবে। আমি শুধু এটুকুই জানতে চাইবো, ও তাহলে আমাকে কেন মিথ্যে বলেছিল? ওর এগুলো পছন্দ না, ও শেষে কিনা একটা জুনিয়র মেয়ের সাথে রিলেশনে জড়ালো। তাহলে সেদিন আমাকে এই কথা বলে আশায় রাখার কি দরকার ছিল? নাবিলা, ঈশান ওইরকম কিছুই করেনি, তুই নিজেই ওকে ইগনোর করছিস।
আর তুই নিজেই ওকে দূরে সরিয়ে দিয়েছিস। তুই যদি বলতি সেটা ও ভেবে দেখতো। ও তোর পেছনে পড়ে থাকলে তুই ওকে ঘোরাতি, কিন্তু তুই নিজে থেকেই সব রাস্তা বন্ধ করে দিয়েছিস। এখন অন্তত একটু কথা বলে দেখ ওদের মাঝে কি সম্পর্ক, তারপর না হয় নিজে থেকেই সরে যাস। নীলা নাবিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলল। নাবিলা নীলার দিকে একবার তাকিয়ে চোখ জোড়া মুছিয়ে দিয়ে ঈশানের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। নীলা বুঝতে পারল নাবিলা ঝামেলা একটা করবে, তাই ওর পিছন পিছন আসলো। কিন্তু ততক্ষণে নাবিলা এসে ঈশানের মেয়েটার পাশে দাঁড়িয়ে পড়েছে। এমন কিছু দেখে ঈশান হকচকিয়ে গেল। নিমেষের মধ্যে একবার নাবিলার দিকে তাকিয়ে তারপর আবারও সামনে থাকা মেয়েটার দিকে ফিরতেই এবার নাবিলা হুটহাট করে শার্টের কলার ধরে নিচের দিকে ফেরালো। অবাক চোখে মেয়েটার দিকে তাকাতেই এবার নাবিলা ও শার্টের কলার দুটো চেপে ধরে বলতে লাগলো, কি সম্পর্ক ওর সাথে তোমার? সেদিন বলেছিলে তোমার কারোর সাথে কোনো রিলেশন নেই, আর তুমি এগুলো পছন্দ করো না, তুমি প্রেম ভালোবাসার প্রতি বিশ্বাস করো না। শেষে কিনা একটা জুনিয়র মেয়ের সাথে সম্পর্কে জড়ালে। তাহলে সব কি ছিল? আমাকে এতদিন যাবৎ ইগনোর করে তোমাকে ভালোবাসতে বাধ্য করে এখন ওর সাথে সম্পর্কে জড়িয়েছো। কেন করলে আমার সাথে এরকমটা? আমি বারণ করেছিলাম সেই জন্য শাস্তি দিতে, আমাকে মারতে বকতে, তারপরে ভালোবাসতে। কিন্তু এসব কি করে পারলে তুমি? এই মেয়েটাকে ভালোবাসতে, শেষে আমাকে ভালোবাসতে বাধ্য করে এখন দূরে সরিয়ে দিবে। আমি কি এতটাই ভুল করেছি? সেদিন ওই কতটুকু বলে জীবনে কাউকে সহ্য করতে পারিনি, কোনো ছেলেকে আমি বিশ্বাস করতে পারিনি বলে কখনো পারবাও না, সেটা কিন্তু নয়। তুমি সবটা বাধ্য করে এখন নিজে থেকে দূরে সরে গেলে। কেন করলে এরকম আমার সাথে? আমি কি করে থাকবো এখন তোমাকে ছাড়া ঈশান? নাবিলা কথাগুলো বলে ঈশানের বুকে মাথা ঠেকিয়ে কেঁদে উঠল, ফুপিয়ে ফুপিয়ে উঠছে। ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে ঈশান একবার তাকাতে মেয়েটা ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। এরই মাঝে নীলা এসে কিছু বলতে যাবে তার আগেই ঈশান নাবিলাকে ছাড়িয়ে নিল। ওর থেকে দূরে গিয়ে বলতে লাগলো, কি সব আজে বাজে কথা বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? প্রিন্সিপালের মেয়ে হয়ে একটা সাধারণ ছেলে, তার উপর যে কিনা জুনিয়র, তাকে এসব কথা বলতে আপনার বিবেককে বাঁধলো না? আপনি খুব ভালো করে জানেন আপনার আব্বু আমাকে ঠিক কতটুকু অপছন্দ করে, আর সবকিছু না জেনে না শুনে। আর কি জানবো, আর কি শুনবো ঈশান? ও তোমার গার্লফ্রেন্ড, সেটাই তো। তুমি আমাকে বলতে পারতে যেন আমি তোমার থেকে দূরে থাকি। আমি তো চেয়েছিলাম দূরে থাকতে। সেদিন ক্যান্টিনে ওইরকম করে কথাটা বলাতেই তুমি এতটা রেগে যাবে আমি ভাবতেও পারিনি। অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাবে সেটাও কোনো কল্পনাও করিনি। শেষে আমি তোমাকে ভালোবাসলাম, আর তুমি কিনা এই মেয়েটাকে। জাস্ট শ্যাট আপ, আর একটা বাজে কথাও বলবেন না। ভাইয়া তুমি শান্ত হও, আমি ওনাকে বলছি আমি তোমাকে ভুল বুঝে। আমি বুঝতে পারছি যে তোমাদের মাঝে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুই চুপ থাক, তুই কিছু বলতে হবে না। তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তুই এত বড় একটা বিষয় আমার থেকে লুকিয়ে গিয়ে এখন কি না আবার আমার মুখে মুখে কথা বলা হচ্ছে? একদম চুপ, তোর সাথে আমি কোনো কথা বলতে চাইছি না। ভাইয়া মানে আপু, আপনি ওনার গার্লফ্রেন্ড না? আপনাদের দুজনের কি মাথা খারাপ হয়ে গেছে? কারোর সাথে একটু রাগারাগি করে কথা বলে কেউ কারোর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করলে সে গার্লফ্রেন্ড হয়ে যায় না। ওর বয়সটা দেখেছেন, মাত্র 16 কি 17, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ও আমার বোন। আপনি কি সেটা একটু বুঝতে পারছেন না? মেয়েটা আমাকে ভাইয়া কেন ডাকছে সেটা কি আপনাদের মাথায় কাজ করছে না? আসলেই মেয়ে মানুষের মাথায় আসলেই বুদ্ধি নেই। আপনারা বুঝতে পারছেন না ও আমাকে ভাইয়া ডাকছে? ও আমার বোন, আপন নয়, তবে পাতানো হলেও আপন বোনের মতোই। কলেজে যেদিন প্রথম এসেছিল সেদিনই ওর সাথে কিছু ছেলে মিসবিহেভ করে, তখন আমি ওকে ছেলেগুলো থেকে প্রোটেস্ট করেছিলাম। তারপর থেকে ও আমাকে ভাইয়া ডাকে, আর আমি ওকে বলেছিলাম আমার কোনো বোন নেই, ও আমার বোন হবে কিনা। মেয়েটা আমাকে ভাইয়া ডাকার মতো একটা অধিকার দিয়েছিল, আর তাকে নিয়ে কিনা আপনি আমাকে সন্দেহ করলেন। আর হ্যাঁ, আপনি সন্দেহ করলে কি আর না করলেই বা কি, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আপনি যেটা করলেন সেটার জন্য আমি কখনোই আপনার সাথে কথা বলা তো দূরে থাক, আপনাকে কখনো মাফ করব না। আজকে ভাই বোনের সম্পর্কটাকে এরকম করে দেখার জন্য আপনার প্রতি আমার ইচ্ছা হচ্ছে আপনাকে ঘৃণা করতে। নাবিলা চুপ করে তাকিয়ে রইল। ঈশান একবার সুইটির দিকে তাকিয়ে, অর্থাৎ ওর পাতানো বোনের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যেতে নিলেই এবার নাবিলা পিছন থেকে ওকে ডাকতে লাগলো। সুইটি বলতে লাগলো, এটা কি করলেন আপু? ভাইয়া যে পরিমাণে রাগী সেটা জানেন না। ভাইয়া সেটা প্রকাশ করে না, কিন্তু আমি আপনার কথাতে বুঝতে পারলাম আপনি অনেক ভালোবাসেন ভাইয়াকে।
কিন্তু আপনার আমাদের সব কথা শোনা উচিত ছিল, ভাইয়াকে জিজ্ঞাসা করা উচিত ছিল। সেটা না করে আপনি এমন করে ভাইয়াকে কথাগুলো বললেন, যার জন্য ও আপনার সাথে রেগে কথাই বলল না। আমাকে কয়েকটা দিন আগেই আপনার কথা বলেছিল, ভাইয়া মন খারাপ করেছিল, আপনার প্রতি ওর অনুভূতির কথা আমাকে জানিয়েছিল। সেদিন ক্যান্টিনে ওরকম করে কথাগুলো বলাতে ভাইয়া খারাপ লেগেছিল। ভাইয়াকে আজ অব্দি কোনো মেয়ে ইগনোর করেনি, কিন্তু আপনি ওকে এরকম কথা বলাতে ওর খারাপ লেগেছিল, তাই তখন ওরকম করে এড়িয়ে গেছিল। কিন্তু আপনি আজকে যে ভুলটা করলেন, আমার আফসোস হচ্ছে যে আপনি এত ভালোবাসার পরও আপনাকে ভাইয়া কখনো মেনে নিবে না। নাবিলা ফুপিয়ে কেঁদে উঠল। তখন নীলা বলতে লাগলো, আমি তোকে বারবার বারণ করেছিলাম সবটা না জেনে এরকম কোনো কাজ করিস না। এখন হলো তো, এবার ভালো হয়েছে। সবটা ঠিক হওয়ার আগেই সবটা শেষ করে দিলি। নাবিলা ফুপিয়ে কেঁদে উঠতেই তখন সুইটি বলতে লাগলো, আসলে কালকে কতগুলো ছেলে আমার সাথে মিসবিহেভ করেছিল, আর ভাইয়া বলেছিল যেন এসব বিষয়ে জানাতে ওকে কখনো দেরি না হয়। কিন্তু ভাইয়া মন খারাপ করে আছে দেখে আমি এই বিষয়ে কালকে ওকে বলিনি। আজকে যখন আমার বান্ধবী থেকে জানতে পারলো তখন ভাইয়া রেগে গিয়েছে, তাই আমার সাথে রাগারাগি করছিল। ভাইয়া আমাকে বকা দিলে আমার খুব কান্না পায়। আপন ভাই নেই তো, তাই ওকে খুব বেশি ভাই হিসেবে ভালোবাসি। এর মাঝে আপনি এসে এসব বলে ভাইয়াকে আরো রাগিয়ে দিলেন। আপু, আমি এখন কি করব? আমি কি করে পারলাম ওকে এমন করে কষ্ট দিতে? ও অনেক কষ্ট পেয়েছে, তাই না? ভাইয়ার রাগ ভাঙানো থাকলে এখনই গিয়ে কথা বলুন। ভাইয়া বেশি দূর যায়নি, আপনি ভাইয়ার সাথে কথা বলুন, তাহলেই দেখবেন ভাইয়া শান্ত হয়ে যাবে, আপনাকে একটু হলেও পছন্দ করে। প্রথম দেখাতেই সেদিন ভালো লেগেছিল আপনাকে, যতটুকু ভাইয়ার কথাতে বুঝতে পারলাম। কিন্তু আপনি প্রিন্সিপালের মেয়ে আর অহংকারী, সেজন্য আপনার থেকে দূরে থাকার চেষ্টা করছিল। না না, আমি ওকে আর দূরে যেতে দেবো না। দূরে যেতে পারবে না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই 15টা দিনেই আমি বুঝতে পেরেছি কাউকে ভালোবাসা যায়। আমি চাই না ওর থেকে দূরে যেতে, আমি কোথাও যেতে দেবো না ওকে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ওকে বোঝা। নাবিলা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে গিয়ে ঈশানকে ডাকতে লাগলো। কিন্তু ঈশান ক্যাম্পাসের দিকে চলে যাচ্ছে। নাবিলা বারবার ডাকার পরও ওর কথা না শুনেই চলে যাচ্ছে ছেলেটা। ঈশান যখনই কলেজের পিছন দিকটায় শেষ অবস্থার আসলো, অর্থাৎ আরেকটু এগিয়ে গেলেই হয়তোবা ক্যাম্পাসটা বেশ ভালোভাবেই দেখা যাবে, তার আগে নাবিলা এসে ঈশানের সামনে দাঁড়ালো। পাশ কাটিয়ে চলে যেতে নিলে তখন নাবিলার বেশ রাগ হলো যে ওকে একটাবারও এক্সপ্লেন করার সুযোগও দিচ্ছে না। ভালোবাসার মানুষটি এরকম অবস্থায় দেখলে যে কেউই কষ্ট পাবে, খারাপ লাগবে। ঈশান চলে যেতে নিলেই নাবিলা এবার ঈশানের হাত ধরে টেনে দেয়ালের সাথে দু হাতে আটকে নিল। ঈশান কিছু বলতে যাবে, তার আগে নাবিলা ওকে বলতে লাগলো, ঈশান প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো, প্লিজ আমাকে এক্সপ্লেন করতে দাও। ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম যে ইগনোর করছো হয়তো এই কারণে, আমি বুঝতে পারিনি। প্লিজ আমাকে সুযোগ দাও একবার। আমি অন্যায় করেছি, তার জন্য পারলেও শাস্তি দাও, তারপরে দূরে সরে যেও না। আপনার সাথে আমার কোনো কথা নেই, কারণ আমি আপনার সাথে কোনো কথা বলতে চাইছি না। আপনার সাথে আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, আর আমার সামনে আসবেন না। আমি আর যাই হোক, আপনার সাথে কোনো কথা বলতে চাইছি না। ভালোবাসি আমি তোমাকে, অন্যায় করছি, শাস্তি দাও, তারপরে এমন করে ছেড়ে যেও না। তোমাকে ভালোবাসার কথাগুলো বলতে আসলাম, এর মাঝে এরকম কিছু দেখে ভয় পেয়ে গেছিলাম। তোমাকে হারিয়ে ফেলবো ভেবেই বুকের ভিতরে কেঁপে উঠেছিল। আমি অনেক ভালো হয়ে যাবো, দেখো। আর অঙ্ক তো দূরে থাক, সবসময় তোমাকেই ভালোবাসবো। কিন্তু আমি বাঁচবো না। আপনাকে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। আপনি অনেক রাগী আর অহংকারী, আপনার সাথে আমার যায় না। তুমি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসো, আমি সেটা সুইটির থেকেই জেনেছি। ও বলেছে তুমি ঠিক আমাকে কতটুকু ভালোবাসো। দেখো আমাকে ছেড়ে গিয়ে কিন্তু তুমিও ভালো থাকতে পারবে না, প্লিজ ঈশান। ঈশান নাবিলার কোনো কথা না শুনেই চলে যেতে নিলে এবার মেয়েটা ওর এক হাত শার্টের কলারে রেখে তারপর নিজের কাছে টেনে নিল আর হুটহাট করেই দুজনের চার ঠোঁট এক করে দিল। নাবিলার এমন কাজে ঈশান কেমন যেন নিমেষেই শান্ত হয়ে গেল। ওকে দূরে সরাতেও পারল না আর ইগনোর করতেও পারল না। এরকম কোনো কাণ্ড করার কারণে ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। ভাবতেও পারেনি প্রিন্সিপালের সিনিয়র মেয়ে শেষে কিনা ওকে কিস করলো। ভাবতেই বুকের ভিতরটা ধক করে উঠল। ঈশান
মেয়েটিকে জোর করে ছাড়িয়ে নিল। আর কিছু বলতে যাবে তার আগেই নাবিলা ওর বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ফুপিয়ে উঠল আর বলতে লাগলো, তোমরা যা শাস্তি দেবার দাও, তারপরে ছেড়ে যেও না ঈশান। আমি অন্যায় করছি তার জন্য রাগ দেখাও, আরো বকো, তারপরও একবার ভালোবাসি বলো। এবার ওদের থেকে কিছুটা দূরে এসে নাবিলা বান্ধবী আর সুইটি এসে দাঁড়ালো। ঈশান এমন কিছু দেখে বেশ খানিকটা লজ্জা পেলেও বুঝতে দিল না। সুইটি এবার কানে ধরে বিষয়টা বোঝানোর চেষ্টা করলেও আর মেয়েটাকে মাফ করে দেওয়ার জন্য ইশারা করতেই ঈশান একটু চুপ করে থেকে তারপর খেয়াল করলো মেয়েটা ফুপিয়ে উঠেছে। ওর বুকে মুখ গুজে কেমন যেন কাঁদছে। ঈশান মুহূর্তের মধ্যে চোখ জোড়া বন্ধ করে নিয়ে তারপর কিছু বলতে যাবে তার আগেই নাবিলা নিজেই বলতে লাগলো, তোমাকে এত ভয় পেতে হবে না। প্রিন্সিপালের মেয়ে যখন তোমাকে ভালোবাসতে পেরেছে তাহলে প্রিন্সিপালকেও বোঝাতে পারবে। তার জন্য তুমি রাগ করে থেকো না। একটাবারের জন্য আমাকে একটু এক্সপ্লেন করতে দাও। আমি ভালোবাসি তোমাকে ঈশান, কিভাবে ভালোবেসে ফেলেছি জানি না। এইটুকু বলবো যে তোমাকে খুব বেশি ভালোবাসি। আর এই কয়েকটা দিনে পুরো পাগল হয়ে গেছি। তোমাকে দেখতে না পেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার। তোমাকে দেখতে পেলে মনে হয় রংধনু 7 রং আমার জীবনটাকে রাঙিয়ে আছে। যখন সামনে থাকো তখন মনে হয় সব কিছুই আমার। আবার যখন দূরে চলে যাও তখন মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসবে। তোমাকে ছাড়া থাকার কথা কল্পনাও করতে পারি না। কবে কিভাবে কখন মন দিয়ে ফেলেছি জানি না। তুমি আমাকে কতটুকু ভালোবাসো তাও আমি জানতে চাই না। 2 পরিবারকে রাজি করানোর দায়িত্ব আমার ঈশান। আমি সবটা বুঝে নিব। তুমি শুধু আমাকে একটু ভালোবাসবে, একটু মুখে আগলে রাখবে। এর থেকে আমার বেশি আর কিচ্ছু চাই না। ঈশান, আই লাভ ইউ সো মাচ। নাবিলা কথাগুলো বলে আবারও ফোপাতে লাগলো। ঈশান চুপ করে রইল। তারপর বুঝতে পারলো যে মেয়েটার গরম নিঃশ্বাস বুকের উপর বারবার আছড়ে পড়ছে। ওর বুকের ভিতরে ধুকপুকানিটা বেড়েই যাচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করলো ঈশান। আর যাই হোক, মেয়েটাকে দূরে সরালে ও ভালো থাকতে পারবে না। যাকে প্রথম দেখাতেই মনে জায়গা দিয়ে ফেলেছিল সেই মেয়েটাকে দূরে সরিয়ে কি করেই বা ভালো থাকবে। কথাগুলো ভেবেই ঈশান মেয়েটাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরল। মুহূর্তের মধ্যে নাবিলার মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। ঈশান নাবিলার চুলের ভাঁজে একটা চুমু দিতেই মেয়েটার বুকের মাঝে চুমু খেয়ে বলতে লাগলো, আই লাভ ইউ টু সোনা। তোমাদের উপর দেখছি রাগ করেও থাকা যাবে না। নেহাত মেয়েদের সম্মান করি, তাই রাগ করতে পারি না। না হলে আপনাকে বোঝাতাম আমার রাগটা ঠিক কতটুকু। দেখো না, কে বারণ করেছে? বিয়ের পর যত খুশি রাগ দেখাবে, আমি সবটা ভাঙিয়ে নিতে পারবো। সরাসরি বিয়ে পর্যন্ত? আপনার না কাউকে বিশ্বাস করতে কষ্ট হয়? আপনি না কাউকে বিশ্বাস করতে পারেন না, তাহলে আবার বিয়ে অবধি গেলেন যে? ভালোবাসি কি ছেড়ে যাওয়ার জন্য? বিয়ে করার জন্যই ভালোবেসেছি। খুব শীঘ্রই বিয়ে করবো তোমাকে। দেখো পিচ্ছি, আপু আম্মুকে আপনি বোঝাবেন, ওটা আমার দ্বারা পসিবল না। নাবিলা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই এবার নীলা আর সুইটি তাদের ইশারা করে চলে গেল। ঈশান বুঝতে পেরে মেয়েটাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।